FM গোল্ড, বুধবারের রাত 9:30 মানেই সঙ্গে স্পেশালিস্ট। আর ইতিমধ্যেই আপনারা আমাদের ফেসবুক পোস্ট থেকে জেনে গিয়েছেন যে আজ আমাদের স্পেশালিস্ট হিসেবে স্টুডিওতে কে উপস্থিত আছেন। হ্যাঁ, শ্রীতম ব্যানার্জি তিনি উপস্থিত আছেন। যে শ্রীতম এই মুহূর্তে অত্যন্ত পপুলার কন্টেন্ট রাইটার। আর যেহেতু শ্রীতম স্টুডিওতে রয়েছে, খুব স্বাভাবিকভাবেই আমাদের আজকের বিষয় কন্টেন্ট রাইটিং। রাজর্ষি সঞ্জয় আপনার সঙ্গে আছেই। আমাদের কাজ শুধু শ্রীতমের সঙ্গে আপনার যোগাযোগটুকু তৈরি করিয়ে দেওয়া। 22488085 লাইন নাম্বারটা খোলা রয়েছে আপনার জন্য। আপনি আসবেন, ফোন করবেন 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবেন। শ্রীতমকে আপনার প্রশ্ন আপনি রাখবেন। আর একই সঙ্গে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে লাইভ দেখছেন যে আপনি অনুষ্ঠান, সেখানেও এসে আপনি ইনবক্স করতে পারেন যাবতীয় কিছু আপনার জন্য, কারণ আজকের বিষয় কন্টেন্ট রাইটিং। শ্রীতম, স্বাগত আমাদের স্টুডিওতে, আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। FM গোল্ডের সমস্ত শ্রোতাদের আমার পক্ষ থেকে মানে কি বলবো, মানে আমি একটু টেনশনে আছি। FM গোল্ডের শ্রোতা মানে তোমার দর্শক? হ্যাঁ, মানে আমার দর্শক, আমি যারা দেখছেন। হ্যাঁ, প্রথমত FM গোল্ডকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আর দেখা যাক কি হয়, কথা এগো। এই ফরম্যাটে রাখলো তাহলে তো ঠিকই আছে। যে প্রশ্ন এবং যে দিয়ে কথা দিয়ে শুরু যে কন্টেন্ট রাইটিং ব্যাপারটা কি? মানে কন্টেন্টটাই কি? আমি এটাকে মানে একদম খুব রাজস্বিক রাইট জায়গায় ধরেছে। মানে আমি এটা বলতে চাইছি যে আমরা যে ছোটবেলায় পড়াশোনা করতাম না, বিশেষ করে পড়াশোনায় ফাঁকি দিতাম বলে যেটা করতাম, সবকিছুতে একটা ছোট করে নোট বানাতাম, যেন নোট দিয়ে ওই 4 পাতা 5 পাতা পড়তে না হয়, আমাকে নোট দিয়ে যেন বেরিয়ে যেতে। ব্যাপারটা কি সেরকম? কন্টেন্ট ক্যান বি এনিথিং। মানে আমার যেটা মনে হয় যে যেটা রেকর্ডেড হচ্ছে যে কোনো কিছু, সেটাই কন্টেন্ট। সেটা সেখানে অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে। মানে শুধু অডিও একটা কন্টেন্ট হতে পারে, আবার অনলি একটা ভিডিও হচ্ছে আছে, সেটাও একটা কন্টেন্ট হতে পারে। আঁকা ছবিও থাকতে পারে, আঁকা ছবিও থাকতে পারে, এনিথিং। মানে সেটা যেটা আমাদের সামনে আসছে, যেটা আমি আনছি কোনো একটা মিডিয়ার মাধ্যমে, সেটাই কন্টেন্ট আমার কাছে। এবারে হ্যাঁ, প্রশ্নটা কি ছিল? মানে কন্টেন্ট। হ্যাঁ, এই কন্টেন্ট বলতে কি বুঝবো, এবং তারপর সেখান থেকে অবশ্যই রাইটিং এ যাবো। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং। তাহলে তুমি কন্টেন্ট বলতে এটা বলতে চাইছো যে যে কোনো বিষয়ে যা কিছু আসছে সেটাই কন্টেন্ট। সেটাই কন্টেন্ট, সেটাই কন্টেন্ট। আগে যখন আমরা ছোটবেলাতে খবরের কাগজটাই পড়তাম, হ্যাঁ, টেলিভিশন রেডিও তো ছিল, কিন্তু টেলিভিশন ততটা পপুলার হওয়ার আগে খবরের কাগজটাই ছিল আমাদের যা কিছু পৃথিবীকে জানার ব্যাপার। কন্টেন্ট রাইটিং কি ব্যাপারটা সেরকম? টেলিভিশন এই খবরের কাগজে যেমন বিভিন্ন বিষয় নিয়ে লেখা হতো, শুধু তো নিউজ থাকতো না, আরো অনেক কিছু থাকতো। কন্টেন্ট কি মূলত সেরকম? হ্যাঁ, সেরকমই। মানে যেরকম নিউজ পেপারে যেরকম আর্টিকেলস গুলো আমরা পড়তাম, এখন কি হয়ে গেছে, আগে ওটা অনলি আমরা পড়তাম, আর এখন ওটা পুরোটাই অডিও ভিজুয়াল হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। এবার সেখানে অনেক কিছুই এসেছে এখন। তবে আমার যেটা মনে হয় মূলত কন্টেন্ট, মানে আমার কাছে কন্টেন্ট বলতে আমরা যেটাকে এনজয় করি, মানে সেটা এডুকেশনাল কন্টেন্ট হতে পারে, বা সেটা কোনো এন্টারটেনমেন্ট কন্টেন্ট হতে পারে। আর আমি যেহেতু নিজে ছবি আঁকি, ছবি আঁকারও যে সমস্ত কন্টেন্টস গুলো হয়, সেটাও হতে পারে। আমার কাছে এনিথিং ক্যান বি কন্টেন্ট। মানে তোমার জার্নিটা একটু বল, মানে কিভাবে শুরু করলে? হঠাৎ করে কি একদিন সকালবেলা উঠে বললো না আমি একটু কন্টেন্ট রাইটিং কিছু করবো? অ্যাকচুয়ালি কন্টেন্ট রাইটিং হিসেবে কোনোদিনও ভাবিনি যে আমি কন্টেন্ট ক্রিয়েট করব বা এই ফিল্ডে আসবো, কারণ আমার ফিল্ডটা পুরো ডিফারেন্ট ছিল এবং এখনো আছে সেটা। ও একদিন হঠাৎ কি হলো যে আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে লেখালেখি করতাম, মানে ছোট ছোট গান, প্যারোডিজ বা ছড়া, গল্প, নাটক, এগুলো ছোট থেকেই লিখতাম। তারপরে মাঝখানে বহু বছর লিখতে নিজের আনন্দেই, হ্যাঁ, যে কোনো ম্যাগাজিনে দিতে হবে বা কেউ চাইলো যে এটা লিখে দাও, ছোট থেকেই লিখতাম, স্কুল লাইফ থেকে। কলেজের পর থেকে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, মানে আমি সেটাকে আর কন্টিনিউ করতে পারি না। তারপরে ধীরে ধীরে যখন এই কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেটটা যখন ধীরে ধীরে বাড়লো, মানে আফটার কোভিড, তখন আমি দেখতে থাকলাম যে হ্যাঁ, মানে আমার বেশ কিছু পছন্দের কন্টেন্টসগুলো আমি খুব কনজিউম করতাম ওখানে। তো সেটা দেখতে দেখতে হঠাৎ করেই মানে আমারও মনে হলো যে হ্যাঁ, মানে কিছু একটা লিখি, কিছু একটা করা যাক। তার আগে আমি পেন্টিংস নিয়ে অনেক কন্টেন্ট বানিয়েছি, কিন্তু আমি এখন যে ধরনের কন্টেন্টসগুলো বানাই, যে অ্যাবসার্ডিজম নিয়ে যে কাজগুলো আমি করি, যে ভ্লগসগুলো করি, সেইগুলো কিন্তু শুরুটা জাস্ট একটা মানে ক্রিয়েটিভ আউটলেট আমার। তুমি টার্মটা কি ইউজ করলে?
অ্যাবসার্ডিজম। সেটা আমরা বুঝতে আসবো, এইখানে আসবো। আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তাকে একটু নিতে হবে। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি চন্দন থেকে বলছি, আমার বমি। হ্যাঁ, বলুন। বলছি যে আজকের যে অনুষ্ঠানের বিষয়টা, এটা কিন্তু মানে আমার কাছে একেবারে নতুন না হলেও সেটা নতুন। তার কারণ এই কন্টেন্ট নিয়ে কিন্তু আলোচনা আপনার খুব কমই হয়। তো আজকে যিনি এসছেন বা আপনারা আছেন, আপনারা নিশ্চয়ই খুব সহজ করে আমাদের মানে আমার নতুন দুটো শ্রোতাকে একটু বোঝাবার চেষ্টা করবেন, বা অনেকে আছেন এই বিষয়টা খুব মানে সহজ নয়, বিষয়টা অনেক জটিল এবং ব্যাপক। সুতরাং এই ব্যাপারে একটু আমি আপনাদের এই অনুরোধ জানাচ্ছি। নমস্কার, ওই দাদুরে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে শুনতে থাকুন। আমরা ওই ধরনের একদম টিপিক্যাল ওই জায়গাগুলোতে ঢুকবো। যেটা খুব আমার কাছে জানার ইচ্ছা, রাজস্বের প্রশ্নটাতেই ছিল কন্টেন্ট রাইটিং। তারপরে একটা লেখার বিষয়, হুম। আলাদা করে লিখতে হচ্ছে। রাফ কিছু লিখতে হবে আর সিরিয়াসলি কিছু লিখতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এই লেখাটা কিরকম? ছোটবেলায় যেমন আমি আবার সেই পড়াশোনার দিকে চলে যাই। হ্যাঁ, ওই যে নিশ্চয়ই, নিশ্চয়ই। পরীক্ষাতে হতো না, এসে লিখতে হতো, বাংলা ইংরাজি মানে হ্যাঁ। ল্যাঙ্গুয়েজে এসে লিখতে হ্যাঁ, হতো, হ্যাঁ। ইতিহাসে বড় প্রশ্নের উত্তর লিখতে হতো। হ্যাঁ। এই লেখাগুলোকে ব্যাপারটা সেরকম যে কোনো একটা বিষয়কে নিয়ে, সেই গরুর রচনা থেকে শুরু করে আমার স্কুলের উৎসব, এই সমস্ত বিষয়তে এসে লিখতে হতো। এটা কি কেমন? অভিশাপ না বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আশীর্বাদ, হ্যাঁ, হ্যাঁ, যুদ্ধ নয় শান্তি শান্তি চাই, চাই, এই ধরনের, হ্যাঁ। এসব। এটাও কি সেরকম? এটা হ্যাঁ অনেকটা ওই রকমই, কিন্তু ওটা একটা ফরম্যাট থাকতো, আর এটার কোনো ফরম্যাট নেই সেইভাবে। মানে এটার ফরম্যাটটা আমি নিজেই ক্রিয়েট করতে পারি, আবার নিজেই ব্রেক করতে পারি। আচ্ছা, যেমন আমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আমাকে যে রচনা লিখতে হতো যখন, তখন তার একটা ফরম্যাট থাকতো। আমি যদি সেই ফরম্যাটের বাইরে যেতাম, তখন কিন্তু ওখানে মার্কস কাটা হতো। এখন কি হয় জানি না, বহু বছর আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেরিয়ে এসেছি। তো সেই সময়টায় আমরা যেভাবে লিখতাম তার একটা ফরম্যাট ছিল। এখন ওই ফরম্যাট থেকে আমরা ভেঙে অনেকটা বেরিয়ে এসেছি যে যা খুশি তুমি লেখো, যেভাবেই লেখো, সেটা যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, তারা যদি অ্যাকসেপ্ট করেন, একটু প্রেজেন্টেবল হবে। প্রেজেন্টেবল হতে হবে একটু, সেটাই কন্টেন্ট। কিন্তু তোমার এই কথা অনুযায়ী আমি যেটা বুঝতে পারছি, আমার দ্বারা কখনো কন্টেন্ট রাইটিং হবে না, কারণ হাতের লেখা খুব খারাপ। হাতের লেখা ম্যাটার করে না, আমি যখন স্ক্রিপ্টস লিখি, আমার তো আমি সত্যি কথা বলছি, মানে লাস্ট কবে আমি হাতে লিখেছি মনে নেই। হ্যাঁ, মানে এখানে এন্ট্রি করার আগে যে সিগনেচারটা করতে হলো বোধহয়, ওটাই মানে অনেকদিন পরে করলাম কোথাও এসে। আচ্ছা, তার মানে গোটাটাই কম্পিউটারে টাইপ করা কিংবা মোবাইলে বা হ্যাঁ, এদের আমি আইপ্যাডে লিখছি, বা আমি হোয়াটসঅ্যাপে আমার যদি কিছু পয়েন্টস মাথায় আসছে সেটা হোয়াটসঅ্যাপে লিখে নিচ্ছি। আজকাল তো মানে অডিও করেও সেটা চলে আসে। অডিও করে, হ্যাঁ সেটা হয়, তবে ওটা আমি খুব কম করি, আমি লিখে নি। আচ্ছা, মানে আমার কাছে লেখাটা না, ওই যেটা ভিজুয়ালটা আমার কাছে থাকছে, এটা আমি লিখেছি, ওইটা আমার মাথার মধ্যে চলতে থাকে। এবং কি হয়, ধরুন আমি এই আজকে সন্ধ্যেবেলা একটা লাইন আমার মাথায় এলো, একটা পাঞ্চ আমার মাথায় এলো, ওটাকে আমি নিজের মতো করে একটু লিখে নিলাম, তবে ওই ভিজুয়ালটা থাকছে যে আমি এইটা লিখেছিলাম। বলে নেওয়ার পরে না ওই ভিজুয়ালটা থাকে না, ওটা নিয়ে আমি আর ভাবতে পারি না। মানে আমার ওইটা নিয়ে ভাবনাটা কন্টিনিউয়াস চলতে থাকে। আমি ধরুন কিছু একটা লিখলাম এখন, সেটা আবার কালকে সকালে চেঞ্জও হতে পারে, কারণ আমি গোটা রাত ওই লাইনটা নিয়ে ভেবেছি। ওটা মডিফাইড ভার্সন একটা আসতে পারে পরে সকালে, কিন্তু ওটা যদি আমি বলে জাস্ট রেখে দিই, ওটা নিয়ে আর ভাবনা চিন্তাটা আমার মধ্যে আসে না, ফলে আমি লিখি। তারপরে তুমি বলছো কন্টেন্ট রাইটিং ব্যাপারটা অনেকটা সময় নেয়, যেহেতু তোমার ভাবনার সময়টা অনেকটা বেশি লাগছে। আমার ক্ষেত্রে তো সময় নেই, আমি যে ধরনের কন্টেন্ট আমি লিখি, আমার ক্ষেত্রে ভীষণই সময় মানে লাগে। ওই 5 মিনিটের নুডলস তৈরি করার নয়। একেবারেই না, আমার কাছে নয়। বাকি মানে আরো প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার্স আছেন যারা হয়তো অনেক ফাস্ট লিখতে পারেন আমার থেকে, তবে আমার অনেক সময় লাগে। আরেকজন বন্ধু আছেন, কথা বলবো। নমস্কার। নমস্কার, হুম। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যদি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে চান, তিনি সেই কাজটি কি সাফল্যের সঙ্গে করতে পারবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যে অগ্রগতি, সেই অগ্রগতির পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি সফলভাবে মৌলিক মানে কন্টেন্ট রাইটার মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে কতখানি পারবেন? কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার কিন্তু অগ্রগতি চলছে, মানে অসীম অগ্রগতি।
এই ব্যাপারটা যদি বলেন। আমরা আমরা অনিমেষ বাবু আপনাকে অশেষ ধন্যবাদ, খুব ভালো দুটো প্রশ্ন করেছেন। উনি যে দ্বিতীয়- প্রশ্নটা করেছেন, দ্বিতীয় হ্যাঁ, প্রশ্নটা কেন রাজস্বী আমরা একটু হোল্ডে রাখি, ওটা আমরা আসবো, কিন্তু প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দৃষ্টি প্রতিবন্ধকতা যদি কারোর থাকে তাহলে- সেক্ষেত্রে, বা যে কোনো ধরনের হয়তো শারীরিক কিছু সমস্যা আছে, প্রতিবন্ধকতা আছে, সেক্ষেত্রে এই ধরনের কাজের ক্ষেত্রে সে কিভাবে করবে? এটার এটা নিয়ে আমি কতটা মানে এক্সপার্ট ওয়েতে আমি উত্তর দিতে পারবো জানি না। আমি আমার একটা মন্তব্য আমি করতে পারি এই বিষয়ে। এই ধরুন আমি চোখে দেখতে পাই না, বাট আমার ভয়েস আছে। একদম। আমি ওই ভয়েসটাকে কাজে লাগাতে পারি, কারণ অডিওটাও তো একটা কন্টেন্ট। একদম। আমি ভয়েসটাকে কাজে লাগাতে পারি। যেরকম আমরা অনেক দেখেছি, অনেক দৃষ্টি প্রতিবন্ধী আছেন যারা কিন্তু দারুণ গান করেন। একদম। গানটাও তো একটা আমি একটু ইন্টারফেয়ার করবো, শুধুমাত্র গান করেন না, আমি এমনও জানি, মানে তাদের চিনি, তারা রীতিমতো এডিটিং করে, ওকে অডিওটা শুনে এডিটিং করেন, এবং সেই এডিটিং আমি জোর দিয়ে বলছি তোমার আমার থেকে অনেক ভালো। ওকে ওকে হুম। ওদের একটা আলাদা হ্যাঁ। সেন্স হয়তো কাজ করে সেইখানে, যেটা হয়তো আমরা- সফটওয়্যারও আছে, মানে এডিটিং ওকে, সফটওয়্যার। ওকে, না ওটা নিয়ে আমার কোনো এখন অব্দি কোনো নলেজ নেই ওটা নিয়ে। এবং যদি আমরা একটু মানে এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখি, আমি দিল্লির একটি ছেলেকে দেখেছিলাম, বিনোদ ঠাকুর বলে। তার জন্ম থেকে বা কোনো অ্যাক্সিডেন্ট দুটো পা নেই, তো ছেলে দারুণ নাচ করে। ওকে মানে ওকে, মানুষের মানে ইচ্ছে শক্তি এবং ইচ্ছে অবশ্যই শক্তি। প্রতিভা থাকলে সে করতেই পারে। অবশ্যই। আমরা চলে আসি আবার তোমার একটু ফ্ল্যাশব্যাকে, যে তোমার কন্টেন্ট রাইটিং এর লাইফটা শুরু হলো, একটা তোমার একটা ইনিংস হুম, শুরু হলো, হুম। সেটা কোভিডের সময় থেকে তুমি ভাবলে যে এভাবে করা যেতে পারে। না, কোভিডের সময় নয়, পোস্ট কোভিড। পোস্ট কোভিড মানে কি, মানে কোভিডের সমস্ত কিছু চলে গেছে। হুম। আমি শুরু করেছি 2024 জানুয়ারিতে। হুম। কোভিড চলে গেছে 2022 হুম। এন্ড গিয়েও যায়নি, আছে আছে, মানে চলে গেছে মানে কি, ওই যে একটা দমকা হাওয়া নিবিড় সেটা ভালোবাসা তো থেকে গেছে। তো ওইটা চলে গেছে আপাতত। তো আমি 2024 জানুয়ারি থেকে শুরু করে হুম। হ্যাঁ, প্রশ্নটা কি ছিল আমি মানে ভুলে যাচ্ছি। তোমার এই শুরুটা কি হয়, এই ইনিংসটা কিভাবে শুরু মানে হলো? এটা আসলে এই কারণে এই প্রশ্নটা আমাদের করা, যে যে কোনো একজন, হুম। হ্যাঁ, তোমার মতো কোনো একটা ইয়াং ছেলে বা মেয়ে, সে যদি কন্টেন্ট রাইটিং এ আসতে চায়, মানে কোথাও থেকে কি একটা স্টার্টিং পয়েন্ট দরকার, কোনো প্রথাগত শিক্ষা দরকার, কোনো ট্রেনিং দরকার, নাকি নিজে এসে পড়া যায় আগ্রহটা নিয়ে? প্রথাগত শিক্ষার আমার মনে হয় না বিরাট কিছু প্রয়োজন রয়েছে এটাতে। কারণ আমি যেটা বললাম যে যা কিছুই কন্টেন্ট হতে পারে। তবে হ্যাঁ, মানে একটা ছোটখাটো পড়াশোনা থাকলে কোনো বিষয় নিয়ে, সেখানে কন্টেন্টটা ক্রিয়েট করতে অনেক সুবিধে হয়ে যায়। যে কোনো কাজে, অনলি কন্টেন্ট ক্রিয়েশন নয়, যে কোনো কাজেই যদি ছোটখাটো একটা পড়াশোনা থাকে সেখানে অনেক সুবিধে হয়ে যায়। সেটা হতে পারে ক্রিকেট, হতে পারে ফুটবল, হতে পারে সেখানে প্র্যাকটিস থাকে, তার গ্রামার্স থাকে কিছু। এবার আমি এটা বলছি না যে গ্রামার ফলো করেই কাজ করতে হবে, তবে গ্রামারটা আমি যদি জানি, তাহলে মানে আমি যদি রুল না জানি আমি ব্রেক করবো কিভাবে রুলটাকে? তো ফলে কিছু ছোটখাটো কিছু রুলস থাকে যেগুলো প্রথাগত শিক্ষার মাধ্যমেও আসতে পারে, বা আমাদের দৈনন্দিন জীবনের যে আমাদের কার্যকলাপ, তার যে অভিজ্ঞতা, সেটার মাধ্যমেও আসতে পারে। তো ফলে আমার মনে হয় না যে প্রথাগত ভাবে শিক্ষিত যাদের ওই একাডেমিক্স রয়েছে, সেটা ছাড়াও প্রচুর মানুষ আছেন যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করছেন এবং তাদের সেই প্রথাগত শিক্ষাটা নেই। বেশ, আমাদের সাথে ফোনে বন্ধু আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, কথা বলুন। হ্যালো, না, কেউ এসেছিলেন, কোনো কারণে হয়তো কথা বলতে পারলেন না। আমরা অনুরোধ করবো আপনি যদি আরেকবার 22488085 এই নাম্বারে ফোন করেন, সরাসরি কথা বলেন আমাদের অতিথির সঙ্গে। এছাড়া আপনারা SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নম্বরে। অবশ্যই আপনারা যে প্রশ্ন থাকবে তার সাথে আপনার নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন। শ্রীতম, এই যে তুমি কাজ শুরু করলে, প্রথম দিকের কাজগুলো তোমার কি ধরনের কন্টেন্ট থাকতো? আমি প্রথম দিকে আমার যে ধরনের কন্টেন্ট থাকতো, আমি আজও সেটাকেই কন্টিনিউ করছি। আচ্ছা, যে অ্যাবসার্ডিজম যেটা বললাম আমি, বা আমি ওই শব্দটা ননসেন্সিক্যাল থেকে ব্লগিং। হোঁচট খেয়েছি। হ্যাঁ, আমি এটা হোঁচট খাওয়ার মানে কিছু ওই নেই। শব্দটার মানে কি, এটা আমাদের একটু বোঝাও। মানে একদম বাংলা ভাষায় বলতে গেলে, আমি যেটাকে দেখছি সেই দেখাটাকে, আমি বলছি না যে এটা হেডফোন বা এটা মাইক্রোফোন, ওটাকে আমি অন্য কিছু বলছি, এবং যেটা হয়তো সেই জিনিসটার সাথে রিলেট করা যাচ্ছে। হুম।
এটা হচ্ছে অ্যাবসার্ডিজম, মানে একটা অ্যাবসার্ড কিছু বলে দেওয়া, যেটা কেউ ভাবেও নি হয়তো যে আচ্ছা এটাকে এইভাবে বলা যেতে পারে, এটাকে এইভাবে ভাবা যেতে পারে। তো এটা কমপ্লিটলি ননসেন্স, হুম। এটা ননসেন্স, যেটা এই ননসেন্সের মধ্যে যে একটা হিউমার লুকিয়ে আছে, আমি সেইটাকে ইউজ করার চেষ্টা করি, এটাই। আহ, একটা জায়গায় যেখানে আমরা ছিলাম যে যিনি কন্টেন্ট লিখছেন, হ্যাঁ। তারা কি যেমন কোনো একটা সাবজেক্ট কেউ যদি পড়ান, কেউ যদি গান শেখান, আবৃত্তি শেখান, অভিনয় শেখান, তাকে সেই সাবজেক্টটা জানতে হয়, এক্সপেক্টেড টু বি অফ দ্য মাস্টার অফ দ্য সাবজেক্ট। কিন্তু একজন কন্টেন্ট রাইটার তিনি কি নির্দিষ্ট একটি বিষয় যেখানে তার মাস্টারি সেটা নিয়ে কন্টেন্ট করবেন, না বিভিন্ন বিষয়ে কন্টেন্ট করতে পারে? মানে মাস্টারি অর্থাৎ সেই ব্যাপারটা সম্বন্ধে তার একটা বিরাট দক্ষতা, সাবজেক্টটা নিয়ে একটা দক্ষতা, এটা কি খুব জরুরি? যিনি ডান্স নিয়ে কোনো কন্টেন্ট করছেন, তাকে ডান্সের বিষয়ে কিন্তু তার একটা শিক্ষা থাকতে হবে। একদম। ঠিক সেরকমই আমি যখন এই অ্যাবসার্ডিজম নিয়ে কাজ করছি, ননসেন্স ব্লগিং নিয়ে কাজ করছি, সেখানে আমি যে স্ক্রিপ্টটা লিখছি, সেই স্ক্রিপ্টটা লেখার জন্যে আমার প্রাইমারিলি কিছু না কিছু আমার মধ্যে থাকতে হবে, একটা নলেজ থাকতে হবে। যে আমি যদি সেটা নাও জানি, আমি যদি একটা লাইন লিখতে গিয়ে আমি হোঁচট খাচ্ছি যে এখানে কি লিখবো, সেইটা লেখার জন্যে আমি যেখান থেকে রসদটা পাবো, সেই রসদের উৎসটা আমাকে জানতে হবে, তবে গিয়ে কিন্তু ওটা লেখা সম্ভব হবে। এবং সেই কারণে আমার মনে হয় যে কোনো বিষয় নিয়ে আমরা যে কন্টেন্ট বানাই, তাতে প্রথাগত শিক্ষা না থাকলেও প্রাইমারি বা বেসিক্স কিছু জেনে রাখা উচিত, যেটাতে পরবর্তীকালে অনেক সুবিধে হয়ে যায়। বন্ধু আছেন ফোনে। হ্যালো, নমস্কার। পরপর দুবার এরকম হলো কেন যে বন্ধু এলেন, কথা বলা গেল না? আমাদের ফেসবুকে হুম। দীপ্তি গাঙ্গুলি ঠিক প্রশ্ন করেননি, কিন্তু এমন একটা কথা লিখেছেন এটা প্রশ্ন হয়ে গিয়েছে। ভাবনাটা সারাক্ষণ মনে হয় থাকে, ভাবনাটা যদি কাজ হয় তাহলে তাদের কাজ 24 ঘন্টা। প্রথম প্রশ্ন তাহলে এখান থেকে, ভাবনাটা কি সারাক্ষণ থাকে মনের মধ্যে, আর সেটাকে কাজে রূপান্তর করলে 24 ঘন্টাই কাজ, মানে রাউন্ড দ্য ক্লক একজন কন্টেন্ট রাইটার ভেবে চলেন এবং কাজ করে চলেন? হ্যাঁ, মানে কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিংটাকে যদি আমি কাজ হিসেবে ভাবি, সেটা কি তখন আমি কিন্তু কন্টিনিউ করতে পারবো না। এটাকে যদি আমি ক্রিয়েটিভ আউটলেট হিসেবে ভাবি, এবং যেটা আমার মাথার মধ্যে চলছে সারাক্ষণ, এটা আমি লিখছি, এটা তো আমার শরীরের সাথে, আমার প্রাত্যহিক কাজের সাথে এটা জড়িয়ে গেছে। ফলে আমি তো এটাকে কাজ ভাবে ভাবছি না। আমাকে যখন মানে ঘুম থেকে ওঠার জন্য আমাকে চোখটা খুলতেই হবে, বা আমাকে বেড থেকে নামতেই হবে, সেগুলো যেমন মানে ওটাকে তো আমি কাজ ভাবছি না, ওটা তো করতেই হবে। সেরকমই কন্টেন্ট ক্রিয়েশনটা, ওটাকে আমি কখনো কাজ মানে ভাবতে এমন পারি নয় যে 24 ঘন্টার মধ্যে তুমি 6 ঘন্টা এটা নিয়ে ভাবো, ব্যাপারটা না। তুমি ওরকম নয়। যতক্ষণ জেগে আছে ততক্ষণ তোমার মনের মধ্যে চলছে, কিছু না কিছু ভাবনা চলছে। হ্যাঁ, ওটা চলতেই থাকে, মানে ওটা সাবকনসিয়াসে ওটা চলতেই থাকে। মানে এটা নয় যে আমি কনসিয়াসলি সবসময় ভাবছি, বাট সাবকনসিয়াসে চলছে। মানে এটা কোনোভাবে একটা পার্ট টাইম জব নয়, একেবারেই না, একেবারেই না, পার্ট টাইম জব তো নয়। ফুল এটা টাইমের বেশিও ফুল টাইম, এটা কোনো জবই নয় মানে অ্যাকচুয়ালি, সবসময় ভাবনাটা চলছে। চলছে। হ্যাঁ, এটা কোনো কাজই নয়, এটা আমার মানে নিত্যদিনের সঙ্গী। একদম। বেশ, তাহলে একটা কথা জিজ্ঞেস করার, তা হচ্ছে ইয়াং ছেলেমেয়েরা আজকের সময় দাঁড়িয়ে, এটা আমার রাজস্বের অ্যাডমিট করতে কোনো বাধা নেই, আমরা যখন বড় হচ্ছি আমরা ভেবেছি চাকরি করাটাই খুব শ্রেয়। কেউ কেউ হয়তো কোনো পেশায় গেছেন, পেশাদারি যোগ্যতা থাকলে বা অর্জন করলে, আর কেউ কেউ ব্যবসা করতে গেছেন। মোটামুটি এই 3টে ক্যাটেগরির বাইরে কে যাওয়া ছিল না। আজকের সময় দাঁড়িয়ে কিন্তু এই প্রজন্ম, তোমাদের এই প্রজন্ম, তোমরা কিন্তু সত্যি অনেক রকম কিছু ভাবছো। তাহলে কন্টেন্ট রাইটার কি বা কন্টেন্ট রাইটিংটা কি একজনের ক্ষেত্রে একটা পূর্ণ সময়ের পেশা হতে পারবে? অর্থকরী দিক থেকে, হ্যাঁ, মানে ইনকামের দিক থেকে, সে ইনকাম করতে পারছে কিনা ওখান থেকে, এটার আনসারটা আমি এইভাবে দিই যে মানে এটা যদি আমার মতামত হয়, আমি কিন্তু এখনই, মানে আমি যে স্টেজে আছি এখনই কিন্তু আমি এটা ভাবতে পারবো না যে আমার যে মেইন যে প্রফেশন, আমার ছবি আঁকা। ছবি আঁকা থেকে ছেড়ে গিয়ে আমি পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকে যাই, এটা আমি কিন্তু ভাবতে পারবো না। কারণ আমার অভিজ্ঞতা এই 1.5 বছরের কন্টেন্ট ক্রিয়েশনে। হ্যাঁ, টুকটাক মানুষ আমাকে চিনেছেন, আমার কন্টেন্ট পছন্দ করেন, সবই ঠিক আছে, আমারও টুকটাক কিছু ওখান থেকে অর্থ আসে, কিন্তু সেটা সত্যি কথা বলতে এতটাই কম
যে আমি কিন্তু ভাবতে পারবো না যে এটা দিয়ে আমার সারা মাসের সংসার চলে যাবে বা আমার নিজেকেও আমি চালিয়ে নিতে পারবো। কিন্তু হ্যাঁ, মানে অন্যদিকে যারা হয়তো বহুদিন ধরে এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে একটা পেশা হিসেবে নিয়ে এসেছেন, তাদের মধ্যে অনেককেই আমি চিনি যাদের মান্থলি যে ইনকামটা, সোর্স অফ ইনকামটা, সেটা কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনই। তার মানে তারা তো করছেন। মানে আমার মতামতটাকে যদি আমি ছেড়েও দিই যে আমি এখন ফুল টাইম আমি এটাকে মানে প্রফেশন হিসেবে নিতে পারবো না, কিন্তু দেয়ার লট অফ পিপল, তারা কিন্তু এখান থেকে তাদের ভালো আর্নিং আসছে, এবং এতটাই আর্নিং আসছে যে একজন ভালো ইঞ্জিনিয়ারিং করা ছেলে সেও ভাবতে পারবে না যে কতটা আর্নিং করা যেতে পারে এখান থেকে। কিন্তু হ্যাঁ, ভীষণই ইনসিকিওর, মানে এত কিছু, এত প্যারামিটার্স রয়েছে, ভীষণই কিন্তু ইনসিকিওর এই আর্নিংটা। কন্টেন্ট লেখা হলো, কোথায় ছাপা হচ্ছে বা দেখা যাচ্ছে? ই ফর্ম, গোটাটাই কি ই ফর্মে? এখন তো তাই, মানে ইদার কোনো সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন বা সিনেমা হল, পুরোটাই তো ই ফর্ম বলবো না, মানে ওটা দেখার জন্য একটা আমার মিডিয়া লাগছে, কোনো একটা মিডিয়াতে আমি ওটা দেখতে পাচ্ছি। মানে এখন খুব একটা ওই আমি জানি না মানে কত লোকে এখন নিউজ পেপার পড়েন বা কত লোকে ম্যাগাজিন পড়েন, আমার মানে আমার এটা জানা নেই। আমার তো মনে হয় খুব কম মানুষই পড়ে। কতগুলো মানুষ এখন, কত মানুষ বই পড়ে, বই পড়ে। হ্যাঁ, এই যে তুমি বললে না যে বিভিন্ন শব্দ নিয়ে তুমি খেলা করো, বিভিন্ন হয়তো যে সব জিনিসটাকে আমরা চিনি সেইটাকে একটু একটু অন্যভাবে বললে, তার জন্য তো পড়াশোনা করতে হয়। হ্যাঁ, করতে হয়, পড়াশোনা করতে হয়, এবং আমাকে নিয়মিত ওই চর্চার মধ্যে থাকতে হয়, এবং এক একটা শব্দকে কিভাবে ভাঙা যায়, সেই শব্দ থেকে নতুন কিভাবে কোনো শব্দে মানে। এবং আমি তোমার ভিডিওগুলো দেখে যেটা বুঝেছি, শুধুমাত্র বাংলা শব্দ না, বাংলার সাথে এমন হয়তো এমন ইংলিশ বা ইটালিয়ান কিছু শব্দ তুমি রেফারেন্স দিচ্ছ, সেটা না পড়ে কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, মানে ওটা নিয়ে পড়তে হয়। আমার যখন কিছু একটা মাথায় এলো যে এটা নিয়ে, যেরকম টোটো, রাস্তায় যে টোটোর একটা ওটা তো অ্যাব্রিভিয়েশন হিসেবে আমি দেখেছিলাম, ওটা একটা ফুল ফর্ম আমি প্রেজেন্ট করেছিলাম আমার একটা ভিডিওতে। টোটোর ফুল ফর্মটা ছিল ট্রাফিক অবস্ট্যাকলিং টেসলা অন ডিমান্ড, এটা ছিল আমার মানে লেখা। তো এই ধরনের কিছু শব্দ নিয়ে খেলা সবসময় একটা মাথার মধ্যে চলতে থাকে যে এটাকে কিভাবে ভাবা যায়। যেরকম রাস্তায় যাচ্ছি, লেখা আছে স্টপ, STOP, স্টপ মানে হলো সিগন্যাল ঠেঙালে সামনে পুলিশ, বন্ধু একজন রয়েছেন, উপরে পুলিশ, সরি উপরে পুলিশ। বন্ধু একজন আছেন। হ্যালো, 22488085 যারা বন্ধুরা আসছেন, আমরা বুঝতে পারছি না কেন তাদের ফোনগুলো খুব একটা রেজিস্টার করছে না। হোয়াটসঅ্যাপ করছেন আপনারা 9903059992, বা আপনি এই নম্বরে SMS করতে পারেন। এদিকে আপনি আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ এবং একই সঙ্গে আপনি দেখছেন 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ, সেখানেও কিন্তু আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। বন্ধুরা ইতিমধ্যে লেখা শুরু করেছেন। রাজীব দাস লিখছেন, ও তিনি আপনার কন্টেন্ট, তোমার কন্টেন্ট দেখেন, বলছেন তোমার কন্টেন্টগুলো ভয়েসের সাথে দারুণ লাগে। তারপরে কি বলছেন, বার খাও, কথা বলছি না অনেস্টলি বলছি। ও বার খেয়েও না, এর মধ্যে কথা বলছি না অনেস্টলি বলছি। থ্যাংক ইউ। কি বলেছেন? রাজীব দাস বলে একজন। হ্যাঁ, রাজীব দাস, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি আমার কন্টেন্ট দেখো এবং এই অ্যাপ্রিসিয়েশনের জন্য সত্যি মানে আমি থ্যাঙ্কফুল। আচ্ছা, এই যে কন্টেন্ট রাইটিং, একটা কথা রয়েছে না এটার সঙ্গে, যে ব্লগ লেখা, হ্যাঁ, এই ব্লগ লেখাটা কি কন্টেন্ট রাইটিংই? সেটা কি নিজস্ব কিছু হতে হবে, মানে নিজের কোনো একটা ব্লগ হতে হবে? মানে আগে তো প্রিভিয়াসলি এটাকে ব্লগই বলা হতো, যখন এটা ভিডিও ফর্মে আসেনি। তো ব্লগে ছিল বি, যখন এটা ভিডিও ফর্মে আমরা করছি হয়ে গেছে ভি। মানে আমি সেই মানুষ যে ব্লগ বা ব্লগ ব্যাপারটাই এতদিন বুঝতাম না, তুমি বুঝিয়ে দিলে ব্যাপারটা কি। আমি কি ভুল বলছি? লোকে হাসবে। না না না, কেউ না, মানে ওটাই আগে ছিল ব্লগ, এখন ব্লগ। তো ব্লগ মানে যা কিছু লেখা, মানে যেটা আমি যেমন আমরা ছোটবেলায় অনেক সময় ডায়েরি লিখতাম না, যে আজকে সারাদিনে আমি কি করলাম, তো সেটাও তো একটা ব্লগ। কিন্তু একটু বড় হলে কিন্তু ডায়েরিটা খুব লুকিয়ে রাখতে হতো। হ্যাঁ, এটা যেমন ব্লগটা কি, ব্লগটা যেহেতু আমি প্রেজেন্ট করছি মানুষের সামনে, তাই এখানে কিছু জিনিস একটু মেপে লিখতে হয়,
এটার জন্য কি নিজেকে কোনো স্পেস কিনতে হয় বা নিজের কোনো একটা টাইটেল তৈরি করতে হয়? যেমন আমরা একটা কেউ যদি নাটক লেখে বা কিছু লেখে সেখানে তার নিজের নামটা থাকে, পাবলিশ করতে গেলে এখানেও কি তাই দরকার হয়? এটা তো ওপেন প্ল্যাটফর্ম, এখানে যে কেউ কাজ করতে পারেন, মানে সেরকম ভাবে কিছু না, হাউ ইট ইজ ওপেন? আমি হোয়াটসঅ্যাপে লিখলে আমার পরিচিত কাউকে, তুমি আমার পরিচিত, আমার হোয়াটসঅ্যাপে আছে, রাজস্বী আছে, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে লিখে দিলাম, আমার বন্ধুদেরকে লিখে পাঠালাম, পাবলিকলি কি করে সেটা যাবে? এটা তো যাবে না। মানে আমার কাছে কোয়েশ্চেনটা ঠিক মানে মানে আমি বলতে চাইছি আমি কোনো একটা বিষয় নিয়ে লিখলাম, হুম, আজ তোমার সঙ্গে যে আমার এই যে আজ এই অনুষ্ঠানটা হ্যাঁ। হচ্ছে, আমার ভালো লাগলো, আমি কালকে একটা ব্লগ লিখলাম, হুম। এই ব্লগটাকে আমি কোথায় দেবো? হোয়াটসঅ্যাপে দেওয়া মানে তো ক্লোজ গ্রুপে ক্লোজ বন্ধুদের কাছে যাচ্ছে, ওপেন পাবলিকের কাছে ফেসবুকে দিতে পারছো। ফেসবুক বা যেখানে যেই সোশ্যাল মিডিয়াগুলোতে লেখা যায়, Open যে forum প্ল্যাটফর্ম, আছে। হ্যাঁ ওপেন ফোরাম যেগুলোতে, সেগুলোতেই দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা হয় না। বেশ। এবার সেখানে যদি কোনো কপিরাইটের কোনো ইস্যু আসে তখন তো সেটা ওই সোশ্যাল মিডিয়া থেকেই আমাদের মানে ওখানে ওয়ার্ন করে দেওয়া হয়। কপিরাইট যখন তুমি বললে, ধরো হ্যাঁ। তুমি একটা ভিডিও তৈরি করছো, একটা খুব দেখবে অনেকের একটা বেশ কান্নাকাটি ভিডিও হয় যে আমার এই কন্টেন্টটা চুরি হয়ে গেছে। Correct, হ্যাঁ। হ্যাঁ সেক্ষেত্রে তুমি যখন একটা খেটে খুঁটে একটা 30 মিনিটের ভিডিও বানালে বা 15 মিনিটের ভিডিও বানালে, সেটা যদি চুরি না হয়, সেক্ষেত্রে কি কোনো কপিরাইটের ব্যাপার আসে? হ্যাঁ আচ্ছা, অবশ্যই এক্ষেত্রে? অবশ্যই কপিরাইটের তো ব্যাপার আছে। মানে একটা কন্টেন্ট যখন ধরো আমি পোস্ট করেছি হুম, আমার প্ল্যাটফর্মে, এবার অন্য কেউ যদি সেটাকে ইউজ করছে অন্য কোনো হুম। প্ল্যাটফর্মে, তখন কিন্তু আমার কাছে একটা মেসেজ আসবে আচ্ছা। যে সেম কন্টেন্টটা কিন্তু অন্য কোথাও ইউজ হচ্ছে, তুমি কি ওটাকে রিমুভ করাতে চাও বা ওটাকে তুমি কি রিপোর্ট করতে চাও, একটা দাও, মেসেজ সেক্ষেত্রে আসবে। তুমি কি করো? রিমুভ করিয়ে দাও? আমি হ্যাঁ মানে আমি রিপোর্ট করে দিই, আচ্ছা। কারণ আমি তো অবশ্যই চাইবো না যে হুম। আমি যেটা বানাচ্ছি এত খেটে খুঁটে সেটা অন্য কেউ অন্য প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে তারা একটা সেখান থেকে একটা রেভিনিউ পাক, অবশ্যই সেটা চাইবো না আমি। আচ্ছা, যখন তুমি কাজটা শুরু করলে, হুম। আমরা যে কোনো ক্ষেত্রে একটা কাজ শুরু করলে একটু দেখি যে বাকিরা কি করছে। হুম। তখন তোমার সামনে মানে কারোর কাছে শেখার মতো জায়গা হুম। কারা কারা ছিলেন? দেখো আমি বেসিক্যালি এই ব্লগটা শুরু করি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে অনুরাগ মাইনাস ভার্মা নামে একজন ইউটিউবার আছেন। ওনার কন্টেন্ট আমি বহুদিন আগে থেকে দেখি। মানে উনি কোথাও একটা যাচ্ছেন, সেখানে গিয়ে উনি যেটাকে দেখছেন, যেটাকে উনি রেকর্ড করছেন ক্যামেরায়, সেটাকে উনি এক্স্যাক্টলি ওইভাবে বলছেন না যে আমি আজকে এখানে গেলাম, আমি আজকে এটা খাচ্ছি, হ্যাঁ ওরকম নয়, মানে সেটাকে একটু অ্যাবসার্ড ওয়েতে জিনিসটাকে বলা। এবার তারপরে ওটাকেই যখন ফলো করলেন, সেটা আমাদের আমি কলকাতাতেও এসেছেন। অনুরাগ মাইনাস ভার্মা, ওকে, আমার জানা ছিল না। আমি ওনার মানে অনেক বড় ভক্ত, ওনার রাইটিং এর, বিশেষ করে উনি যেভাবে লেখেন সাজিয়ে। তো উনি কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা ফেমাস হননি বা ফেমটা পাননি। উনি এত ভালো লিখতেন, এখনো লেখেন, এখনো আমি ওনার কন্টেন্ট দেখি। তারপরে যখন রবি গুপ্তা নামে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আছেন, উনি খুব ফেমাস, উনি ওই জিনিসটাকে ফলো করে ব্লগ তৈরি করা শুরু করলেন। মানে ওই অ্যাবসার্ড বিষয়টাকে নিয়ে ব্লগ তৈরি করা শুরু করলেন। তো ওইটা যখন আমি দেখতে শুরু করলাম, তখন আরে এটা তো আমিও পারি। কারণ আমি এটা ছোটবেলা থেকেই করি। এই ধরনের কোথাও রাস্তায় হাঁটছি বা কাউকে দেখতে পেলাম, তাকে নিয়ে একটা ছ্যাবলামো, মানে এটা ছোটবেলা থেকেই করি, তাহলে এটা ট্রাই করা যাক। তো যখন আমিও ট্রাই করলাম, তারপরে আচ্ছা বলে রাখি যে আমার চ্যানেলের নাম হচ্ছে শ্রীতম সোনা ব্যানার্জি। মানে ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামে অতটা ফলো করে মানে করি না আর কি। অনেক বন্ধু আজকে এই অনুষ্ঠানটা যারা দেখছেন ফেসবুকে, ওকে, তারা কমেন্ট করছেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, শিবাঞ্জন নিশ্চয়ই। সরকার, রাজা মুখার্জি বলছেন কন্টেন্ট খুব ভালো লাগে। রাজা Thank মুখার্জি you. বলছেন আমার মেয়েরও কন্টেন্ট খুব ভালো লাগে। Thank you, thank আমরা you. কন্টেন্ট রাইটিং নিয়ে দিয়েছি বন্ধুরা। ঘড়ির কাঁটা বলছে 9:59:45। আমরা ঠিক 10টা থেকে 10টা 10 এই সময় যারা রেডিও শুনছেন তারা শুনতে পাবেন না, কারণ সে সময় নিউজ থাকবে। কিন্তু ফেসবুক পেজে আমাদের লাইভটা কিন্তু চলতেই থাকবে, কারণ স্টুডিওতে আমাদের আজকের অতিথি শ্রীতম ব্যানার্জি, প্রখ্যাত কন্টেন্ট রাইটার। আপনারা বহুজন তাকে চেনেন এবং তিনি আজকে আমাদের অতিথি। কন্টেন্ট রাইটিং নিয়ে কথা হচ্ছে। ঘড়ির কাঁটা কিন্তু 10টা পেরিয়ে গেছে। সো অনলি উই আর অন দ্য ফেসবুক, ওকে, 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা ফেসবুক পেজ দুটোতে রাজস্বী সঞ্জয় আমরা রয়েছি আপনাদের সঙ্গে শ্রীতমকে নিয়ে। শ্রীতম, যেখানে ছিলাম আমরা, এখানে একজন চমৎকার একটা প্রশ্ন করেছেন। না, প্রশ্নটা এই মুহূর্তে, হ্যাঁ, ওই অনেকে খুব প্রশংসা করেছেন। কেউ বলছেন খুব ভালো ছবি আঁকেন তুমি, তার কথা বলেছেন আর কি। কন্টেন্টগুলো খুব ভালো। বিভিন্ন জন, রাজা মুখার্জি, রাজীব দাস, শিবাঞ্জন সরকার,
মোহাম্মদ ময়সুর রহমান প্রত্যেকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, খুব ভালো। কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে নতুন যারা কন্টেন্ট করা নিয়ে ভাবছেন তারা প্রশ্নগুলো করুন। সেটা কিন্তু অনেকটা কার্যকরী হবে আজকের এই অনুষ্ঠানের ক্ষেত্রে। আমরা এই যে কন্টেন্ট রাইটিং, বিভিন্ন সাবজেক্ট নিয়ে লেখা, এই সাবজেক্টে এক্সপার্ট হবে কি হবে না, এসবগুলো আমরা তো বলছি। একটা খুব ইম্পর্টেন্ট কথা এসে গেল যে অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। তুমি যখন ছবি আঁকো, এটা কি ভ্যালু অ্যাড করে সেই কন্টেন্টটার ক্ষেত্রে? মানে একটা বিষয় লিখলে তার সঙ্গে তো যদি তুমি একটা স্কেচ আঁকলে, ধরা যাক সরস্বতী পূজা, সত্যজিৎ রায়ের জন্মদিন, কথার কথা বলছি, কি পেলের জন্মদিন বা সচিন তেন্ডুলকারের জন্মদিন, তুমি তাকে নিয়ে কোনো একটা লেখা লিখলে, সচিনের একটা কোনো স্কেচ করলে, ডাজ ইট অ্যাড? মানে এই কোয়ালিটি থাকাটা কি একজন কন্টেন্ট রাইটারের পক্ষে ভালো? অবশ্যই, অবশ্যই। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি এরকম বেশ কিছু কন্টেন্ট বানিয়েছি যেখানে আমি যে পেন্টিং করছি তার যে প্রসেসটা সেটাও রয়েছে, সাথে তার ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটা চলছে সেটা কিন্তু আমার ওই অ্যাবসার্ড গোছের যে স্ক্রিপ্টিং, সেটা গিয়ে আমি ভয়েস ওভার দিয়েছি। সেই কন্টেন্টগুলো কিন্তু হিটও করেছে, মানে মানুষ খুব নিয়েছেন সেই বিষয়টাকে। তো ফলে হ্যাঁ, অবশ্যই ভ্যালু অ্যাড তো করেই। বেশ, প্রত্যেকটা কন্টেন্টে কি মানে একটা মজার এলিমেন্ট থাকা দরকার? ইজ ইট ইম্পর্টেন্ট? নেসেসারিলি নট। আমার তো মনে হয় না। আমি যখন ধরুন একটা কোনো এডুকেশনাল কন্টেন্ট বানাচ্ছি, সেটার যে সিরিয়াসনেস সেটাকে বজায় রাখাটাই উচিত। কিন্তু সাথে হ্যাঁ, এটা মনে হয় যে কেউ যদি ওখানে হিউমার অ্যাড করে কিছু করতে পারেন, অবশ্যই উনি তো করতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। সেটা লিমিটেড লিমিটেড, সেটা ওনাকে বুঝে নিতে হবে যে ওনার অডিয়েন্স ওটার সাথে কানেক্ট করতে পারছেন কিনা। আগে ওটা বুঝে নেওয়া উচিত যে আমার অডিয়েন্স আমার সাথে কানেক্ট করতে পারছেন কিনা। শ্রীতম, যখন তোমার ধরো আফটার গ্রাজুয়েশন, হলদিয়ার ছেলে তুমি, গ্রাজুয়েশনের পর একটা চাকরি নিশ্চয়ই খুঁজেছিলে? হ্যাঁ, মানে সবার মধ্যে হ্যাঁ। মানে আমারও চাকরি খোঁজা নয় সেইভাবে, আমি কলেজ ক্যাম্পাস থেকেই ওখানে আমি পেয়ে গেছিলাম একটা, মানে বিটেক হওয়ার এটাই একটা সুবিধে বলবো না, মানে আমি পেয়েছিলাম, অনেকেই পায়নি তখন, বাট আমি পেয়ে গেছিলাম। কেন পেয়েছিলাম জানি না, কারণ আমি সেটা কি কন্টিনিউ করছো না ছেড়ে দিয়েছো? ওটাই আসছি, মানে ওটা দিয়ে আসছি আর কি, যে আমি ইভেন অফার লেটারও হাতে পাই, জয়েনিং লেটার হাতে পাই, বাট আমি যাইনি, আমি ইচ্ছে করেই যাইনি। তো আমি জানি না, আমার মানে মাথাটা হয়তো এইভাবেই কাজ করে যে শেষ মুহূর্তে এসে যাবো না, করবো না, থাক। মানে কন্টেন্ট রাইটার হতে গেলে মাথায় একটা পোকা থাকতে হবে, যে পোকাগুলোর মধ্যে কিলবিল পাগল হতে হবে, পাগল হতে হবে। শুধু কন্টেন্ট রাইটার নয়, মানে যে কোনো আর্টিস্ট্রি, যে কোনো আর্ট ফর্মে আসতে গেলে পাগল হতে হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, শুধু আর্ট ফর্ম কেন, আমরা যদি খেলাধুলা বলি, হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রেও তাই। মানে তারা ওইটাতেই স্বপ্ন দেখেন, সে বলা হয় না, ড্রিমিং, স্পিকিং, ইটিং, সবকিছু আর কি, গোটার মধ্যেই থাকেন আর কি। মানে ওটা তো স্বাভাবিক। আমরা না এবারে কন্টেন্ট রাইটিংটাকে একটু অন্য আসপেক্ট থেকে দেখার চেষ্টা করি। আজকের সময় দাঁড়িয়ে চ্যাট জিটিপি, আজকের সময় দাঁড়িয়ে এআই, কন্টেন্ট রাইটারে কি সত্যি আর দরকার হবে? আমরা প্রশ্নটা আবার রিপিট করবো যখন আমরা রেডিওতে যাবো, তখন আবার আসবো আমরা সে জায়গাটা। হ্যাঁ, কিছুটা প্রবলেম তো হবেই আগামী দিনে, আমি যেটা দেখতে পাচ্ছি। তবে আমি যেভাবে কন্টেন্টটা লিখি, আমি আমার কথাই বলতে পারি অনলি, সেখানে আমি চেষ্টা করেছি কিছু কিছু সময় চ্যাট জিপিটিতে, যে এটা লিখলাম, এটাকে দেখি তো চ্যাট জিপিটির তার নিজের হিউমার দিয়ে কিভাবে বলছে। যেই হিউমারগুলো চ্যাট জিপিটি প্রডিউস করছে, ওইগুলোতে না হাসি পাবে না, আমার তো হাসি পাচ্ছে না। আমি জানি না, মানে ওটা আমি নিজেই কানেক্ট করতে পারছি না, তো ওটা আমি অ্যাড করবো কিভাবে আমার ভিডিওতে? তো ফলে এখনো অবধি সেই জায়গায় আমার মনে হয় না পৌঁছেছে এআই বা চ্যাট জিপিটি। যেহেতু আমি চ্যাট জিপিটিতে কিছু কিছু সময় দেখেছি লিখে, মানে তারপরে ছেড়ে দিয়েছি, তারপরে আর করি না, আমি খুলি না চ্যাট জিপিটি, যে দেখি তো এটাকে অন্যভাবে, এই লাইনটাকে অন্য কোনোভাবে লেখা যায় কিনা। তো চ্যাট জিপিটি সেটাকে এমনভাবে প্রডিউস করছে যে যেখানে আমার মনে হচ্ছে না, আমার লাইনটাই বেটার। যন্ত্র কি কখনো সূক্ষ্ম জিনিস তৈরি করতে পারে? তুলসী চক্রবর্তী কখনো কি এআই দিয়ে হয় না? এআই তুলসী চক্রবর্তী হবে না, তুলসী চক্রবর্তী একটা ক্লোন হতে পারে, কিন্তু ওনার যে সূক্ষ্ম কমেডি বা শিবরাম চক্রবর্তীর সূক্ষ্ম যে হিউমার, সেই জিনিসটা তো কখনো যন্ত্র তৈরি করতে পারে? আমি জানি না, আগামী দিনে হতেও পারে। মানে যেভাবে এগোচ্ছে টেকনোলজি, আর আমরা টেকনোলজি আর পলিটিক্সের বাইরে নই কেউই। পলিটিক্সটাকে আমি এখান থেকে বাদই দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটো জিনিসের আমরা কেউ বাইরে নই।
এই দুটো জিনিস নিয়েই চলতে হবে আমাদের। মানে আমি যদি বলি আমি নন পলিটিক্যাল, অ্যাপলিটিক্যাল, এটা একদম একদম মানে ভ্রান্ত ধারণা। মানে আমাকে এটার মধ্যেও থাকতে হবে, আবার সাথে এই যে টেকনোলজি, আমি তো টেকনোলজিকে আমি তো ইগনোর করতে পারবো না। যা কিছু করছি আমি আজকে, টেকনোলজি না থাকলে আমি পারতাম না। আমার কাছে যদি একটা সেলফ মোবাইল ফোন না থাকতো, তো আমি তো কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতামই না, কোনোভাবেই সম্ভব হতো না। তো ফলে আমার মনে হয় আগামী দিনে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে এই এআই। বেশ, এবার ফিরে যাবো তোমার সেই গৃহযুদ্ধের সময়, যে সময় ছেলে অফার লেটার পেয়েছে কিন্তু গেল না, ছেলে ছবি আঁকতে ভালোবাসে এবং ছেলে পরবর্তী ক্ষেত্রে কন্টেন্ট রাইটার হলো বা এই ভিডিও তৈরি করছে। বাড়ি থেকে কেমন রেসপন্সটা ছিল? বাড়ি থেকে আজও রেসপন্সটা সেমই, হুম। কেন গেলি না হুম। চাকরিতে। হ্যাঁ, কারণ এই আর্ট ফিল্ডে ফ্লারিশ করাটা খুব সহজ ব্যাপার নয়। এখানে অনেক বাধা বিপত্তি আসে, যেগুলো নিয়ে আমাদের কন্টিনিউয়াসলি লড়াই করে যেতে হয়। মানে আজকে একটা বাধা আসবে, সেটাকে ওভারকাম করতে হবে, আবার কালকে একটা বাধা আসবে, সেটাকে আবার ওভারকাম করে আমাকে এগিয়ে যেতে হবে। চাকরি করলে কি হয়, একটা হ্যাঁ যে মাসের শেষে একটা আমার ফিক্সড একটা আর্নিং আছে, আমার প্ল্যানিংটাও সেইভাবে করা যায়, তো একটা ইনসিকিউরিটি ভেতর থেকে ওই ফিলটা হয় না। বাট কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বা যে কোনো আর্ট ফর্মে আমরা যখন কাজ করি, তখন একটা তো ছোটখাটো একটা ইনসিকিউর ব্যাপার থাকেই, এবং সেটা আমাদের থেকে, আমরা তো আমাদের গরম রক্ত, আমরা তো তখন যে আমি চাকরিতে গেলাম না, তো সেটা তো আমাদের বাবারা মায়েরা তারা ওই জায়গাটা তো পেরিয়ে এসেছেন, তারা জানেন যে কি প্রবলেম হতে পারে আগামী দিনে গিয়ে, ফলে তারা ওখানে ওয়ার্ন করেন আমাদের। তখন আমাদের গরম রক্ত, আমরা ওটাকে শুনি না। হ্যাঁ, মানে প্রবলেম তো হয়েছিল তখন। যে তুমি এখন রিগ্রেট করো যে চাকরিটা করলে? আমি রিগ্রেট করি না, না, আই নেভার রিগ্রেট। আমার লাইফে খুব কম বিষয় নিয়ে আমার মানে রিগ্রেট রয়েছে, তার মধ্যে কিন্তু এটা পড়ে না যে আমি চাকরি কখনো করিনি। কন্টেন্ট রাইটিং এ নির্দিষ্ট কোনো বাঁধা ধরা ছক বা গত নেই তুমি বললে, তাই যদি হয় তাহলে এমন কখনো এরকম ঘটনা কি ঘটেছে যে কোনো জিনিস তুমি লিখেছো, ক্রিয়েটিভলি লিখেছো, কিন্তু পরে সেইটা নিয়ে হয়তো কোনো বিতর্ক হয়েছে, বা তত বড় বিতর্ক না হলেও তুমি সেই কন্টেন্টের জন্য বা কন্টেন্টের কোনো অংশের জন্য নিজে লজ্জিত হয়েছে, মনে হচ্ছে এটা আমার পাবলিক ফোরামে না দিলেই ভালো হতো? অর্থাৎ যেটাকে আমরা বলি না সীমাটা লঙ্ঘন করে যাওয়া, যেহেতু ছক বা গত নেই সেহেতু। এখনো অবধি হয়নি। তার রিজন হচ্ছে আমি না ভীষণই আমি সাবধানতা অবলম্বন করি, যে আমার একটা লাইন মাথায় আসছে, সেটা দিলে পাবলিকের রিয়াকশনটা কীরকম আসবে বা অডিয়েন্সের রিয়াকশনটা কীরকম আসবে, সেটা নিয়ে আমি ভীষণই কনসাস থাকি। এবং আমি যদি কোনো একটা লাইন দিয়েছি সেটা কারো অপছন্দ হয়েছে, হতেই পারে। মানে রিসেন্টলি আমার একটা ব্লগে আমি এলজিবিটিকিউ কমিউনিটিকে নিয়ে একটা আমি মন্তব্য করেছিলাম, কিন্তু সেটা আমি এই কারণেই করেছিলাম যে আমার মনে হয়েছিল যে এটা একটা ফ্যাকচুয়াল বলেই আমি করেছিলাম। কিন্তু এখন আমার মনে হয় যে ওই লাইনটাকে না দিলেই হয়তো ভালো হতো। মানে কারণ হয়তো ওনাদেরকে আমি কিছুটা হলেও হার্ট করেছি, মানে সেই দিকটা থেকে আমার মনে হয়েছে। বাট হ্যাঁ, মানে তবে আমাকে যদি একদম ভেতর থেকে বলা হয় যে আমি একটা ফ্যাকচুয়াল কথাই বলেছি, মানে সেখানে ওই হয় না যে কিছু জিনিস দিতে নেই, পাবলিশ করতে নেই, সেও একবারই একটা জিনিস সে তো হলো। কিন্তু তুমি এর মধ্যে বিদেশে কবে গেছিলে? বিদেশ যাইনি। টি শার্ট ক্যালিফোর্নিয়া, ওই কিছু করার নেই, মানে আমি সব জায়গাতেই আছি। আমি Omnipresent। এয়ারপোর্ট থেকে ফিরছো। তো আমাদের ফেসবুকের এই আড্ডা তো চলছে, আবার আমরা তোমার টি শার্টেও একটা দারুণ জিনিস লেখা যায়। তাই? হ্যাঁ, এটা আমার খুব ফেভারিট একটা লাইন। মানে আমার লাইফে যখন কোনো বাধা বিপত্তি আসে, আমি এই লাইনটাকে কিন্তু আমার মাথার মধ্যে, আমি যখনই বাধা বিপত্তি আসে সেটা করেছি। বন্ধুরা, আমরা আমাদের দুজনের মজার মাঝখানে রেডিওতে আবার ফিরে এলাম। অত 100.1 FM গোল্ড যারা টিউন করে রয়েছেন তারা আবার আমাদের কথা শুনতে পাবেন এই মুহূর্ত থেকেই। গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। নানা কথা, নানা কাজ, জানাবেন স্পেশালিস্টরা।
শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে। কথা হচ্ছিল শ্রীতমের সঙ্গে, এবং যখন রেডিওটা আপনারা শুনতে পাচ্ছিলেন না, অর্থাৎ ফেসবুক পেজে আপনারা যখন ছিলেন, তখন আমরা খুব ভাইটাল একটা প্রশ্ন করেছি শ্রীতমকে। আজকের সময় দাঁড়িয়ে এআই, চ্যাট জিপিটি, সেটা কি শ্রীতমের মতন কন্টেন্ট রাইটারের বন্ধু, সহায়ক? মানে এটা কি যাকে আমরা বলি না আজকের টার্মে পকেট অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, মানে এটা অনেকের ক্ষেত্রেই পকেট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, কিন্তু আমার ক্ষেত্রে আমি যে ধরনের কন্টেন্ট লিখি সেটাতে আমাকে খুব একটা হেল্প করতে পারে না। খুব একটা মানে কি, মানে পারেই না। আমি যে হিউমারটা প্রডিউস করছি আমার নিজের ফর্মে, সেটা কিন্তু চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই যে টুলসগুলো রয়েছে বা প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা কিন্তু পারেনি। তুমি বলছো যে কন্টেন্ট ক্রিয়েশনে সহায়িকা কাজ করবে না, যে আমাদের মাধ্যমে শুনে যেমন সহায়িকা ছিল, এআই এর কোনো সহায়িকা হিসেবে আমরা কাজ করবে, নিজেকেই ভাবতে হবে। আগামী দিনে কাজ করতেও পারে, মানে যেভাবে এগোচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আগামী দিনে কাজ করতে পারে। কিন্তু মানে এটাতে আমি একেবারে জোর দিয়ে বলতে পারি না যে না, কাজ করবে না। মানে মানুষের ক্লোন বানিয়ে দিচ্ছে। তোমাদের ক্ষেত্রে তোমরা যারা ভাবনা চিন্তা করে কন্টেন্ট তৈরি করছো, হতে পারে চ্যালেঞ্জিং ভীষণই। মানে এটাতে আমি মানে এখনো 50-50, মানে আমি এখনো পুরো এটা নিয়ে একদম ফার্ম কোনো আমি ওপিনিয়ন দিতে পারবো না যে না আমাদেরকেও ছাপিয়ে যাবে না। সেটা হতেও পারে আগামী দিনে। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন জয়ন্ত প্রামাণিক। আজকের এই অনুষ্ঠানটির পুরো ব্যাপারটাকেই একটা কন্টেন্ট হিসেবে ধরা যাবে কি? হ্যাঁ, ধরো যদি এটা তো একটা কন্টেন্ট, একদম লাইভ যাচ্ছে এবং হ্যাঁ এটা রেকর্ডেড হচ্ছে, এটাও তো একটা কন্টেন্ট, অফকোর্স একটা কন্টেন্ট। বাট হ্যাঁ, এখানে যদি আমি যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করি, আমার কোনো কন্টেন্ট যদি কেউ এক্সপেক্ট করে থাকেন এটা হচ্ছে না, মানে এটার জন্য দুঃখিত। মানে আমি এই কারণে দুঃখিত যে এটা আমি করতে পারবো না। এখানে কিছু রেস্ট্রিকশনস রয়েছে, এখানে রেকর্ডিং করা পসিবল নয়, তাই এখান থেকে আমার কোনো কন্টেন্ট আসবে না, মানে আমার যে ফর্ম অফ কন্টেন্ট সেটা পাওয়া যাবে না। তার মানে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে রেস্ট্রিকশনস থাকে না, সেরকম কোনো বেড়ি পড়ানো নেই, শৃঙ্খল নেই। না, থাকলে আজকে সবাইকে কন্টেন্ট ক্রিয়েটর বলা যেত না, রাইট? তাহলে এনিথিং এন্ড এভরিথিং আন্ডার দ্য ব্লু স্কাই, এভরিথিং। তাই তো আমি তো সেই কারণেই বললাম আচ্ছা, যে আজকে তো এভরিথিং ইজ কন্টেন্ট, এই তোমার কথা থেকেই বলছি হুইচ ইজ বিং রেকর্ডেড। যে ভালো খারাপ কন্টেন্ট তো আছে। ঠাকুমা মারা যেতে একটি মেয়ে সাজগোজ করছে, সেটাও একটা কন্টেন্ট। মানে এই ধরনের কন্টেন্ট আমাদের কাছে আসে। তাহলে আমরা কি করে এটাকে ফিল্টার করব? মানে কি আমরা বিরক্ত হচ্ছি কিন্তু দেখছি, এটাই তো মজা। যেটা আমাদের বেশি বিরক্ত করে সেটাই বিরক্ত করে মজা। হ্যাঁ, সেটাই কিন্তু আমরা বেশি দেখি। যেমন আমার পরিষ্কার আমি আমার স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে একজন ফুড ব্লগার একটা মানুষের, আমি আর বিরিয়ানি খাবো না বলেছি, আমি দেখতে পাচ্ছি যে ওখানে যেটা আমাকে দেখানো হচ্ছে সেটা আমার পছন্দ হচ্ছে না, কিন্তু আমি এটা এই কারণেই দেখছি যে ওকে আমি মনে মনে গালাগাল করবো বলে, কিন্তু কন্টেন্টটা তো আমি পুরো দেখছি, পুরো কনজিউম করছি, মানে আমার দেখে খারাপ লাগছে। কিন্তু মানে এটাকে কি বলবো, এটা হয়তো কোনো একটা টার্ম থাকতে পারে, আমি জানি না সেটা, যেরকম স্যাডিস্টিক প্লেজার থাকে সেই টাইপের কোনো টার্ম থাকতে পারে এখানে, কিন্তু আমি গালাগাল দেবো বলেই আমি ওই কন্টেন্টটাকে পুরো কনজিউম করছি। এবং একটা কন্টেন্টকে যখন এই পুরো কনজিউম করছি, তখন একটা ফেসবুক বা ইউটিউবের প্ল্যাটফর্মে ওটার যে অ্যালগোরিদমস থাকে সেখানে কিন্তু ওটা দেখা যাচ্ছে যে কতজন মানুষ কন্টেন্টটাকে ফুল দেখেছেন, এবং সেগুলো কিন্তু ওই প্ল্যাটফর্মে নিজের এলিভেশনের জন্য অনেক কাজে লাগে, আর নিজের কন্টেন্টে এলিভেশনের জন্য, মানে ওই ধরনের কন্টেন্ট কিন্তু আরো আমাদের সামনে বেশি বেশি করে আসতে থাকে। এটা কিন্তু ওদেরই জয় হচ্ছে যারা এটা করছে, একদম খুব সচেতন ভাবে সেটা করছে, খুবই সচেতন ভাবে। কথা প্রসঙ্গে তুমি বলে যে কতক্ষণ ধরে দেখছে। হ্যাঁ, আমাদের একটা নর্মাল টেন্ডেন্সি হচ্ছে যে আমি হয়তো যাচ্ছি, মোবাইলটা দেখছি, ঘুরিয়েই যাচ্ছে, মানে আমার আঙুলটা চলছে, চোখ যেমন চলছে আঙুলও চলছে। হ্যাঁ, তাহলে এটাও তো তোমাদের কাছে চ্যালেঞ্জিং। আমার একটা 10 মিনিটের ভিডিও লোকে দেখছে কিনা, সে 2 মিনিট দেখেও তো ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ ঘুরিয়ে দিতে পারে, বাট ভিউটা তো ওখানে মানে ভিউটা তো হয়ে যাচ্ছে ওখানে, আমার তো মনে হচ্ছে। তাই বোধহয় এখন 3 সেকেন্ড বা 10 সেকেন্ড কেউ যদি একটা কন্টেন্ট দেখে তাহলে ওটাকে ভিউ বলে ওটাকে
অ্যাকসেপ্ট করে, রিকগনাইজ করা। রেকগনাইজ করা হয়। মানে তুমি যখন ভিডিও তৈরি করছো, তুমি জাস্ট ভিউজটা হলে হবে না পুরো ভিডিওটা দেখবে? আমার তো মনে হয় যে আমি যেরকম কন্টেন্ট বানাই সেটাতে মানুষ যাতে পুরোটা কনজিউম যদি না করেন, তাহলে মনে হয় যে কোথাও আমার ব্যর্থতা, আমার লেখার ব্যর্থতা, বা আমার ভয়েসটা তার ভালো লাগছে না, বা আমার কন্টেন্টে সেরকম কোনো দম নেই, সেটা আমার মনে হয়। যে আমার তো মনে হয় যে পুরোটাই দেখুক মানুষ, কিন্তু তা বলে এটা নয় যে আমি কম্প্রোমাইজ করব। আমি যেরকম কন্টেন্ট লিখি সেটার সাথে কোনো কম্প্রোমাইজ করবো যে পুরোটা দেখতেই হবে মানুষকে, সেরকম কোনো ব্যাপার নয়। আমি কিন্তু পুরোটা আগে নিজে পড়ি, নিজে দেখি যে আমি যেটা লিখছি সেটা আমার ভালো লাগছে কিনা। 22488085 এই নাম্বারটি খোলা রয়েছে, সরাসরি ফোন করতে পারেন। আর 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফেসবুকে ইতিমধ্যে 3000-এরও বেশি মানুষ লাইভ অনুষ্ঠান দেখছেন এবং প্রায় প্রতি মিনিটের সংখ্যাটা বাড়ছে। সো ওয়েলকাম। কিন্তু আপনারা প্রশ্ন করুন, আপনাদের প্রশ্ন থাকতেই পারে। বিশেষত নতুন প্রজন্মে যারা দেখছেন, শ্রীতমকে তারা রিলেটই করতে পারবেন। শ্রীতম একদম ইয়াং চ্যাপ, ফলে তাকে আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করুন। আমরা আমাদের প্রশ্নে একটু ফিরে যাই। শ্রীতম, একটা কথা বলি যে এমন যদি হতো একটা রোল ব্যাক করে তুমি তোমার কন্টেন্ট রাইটিং এর প্রথম সময়টাতে ফিরে যেতে, তাহলে আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে কি ওই সময় আমি ফিরে গেলে নিজেকে আমি নিজে এই অ্যাডভাইসটা করতাম যে ডু দিস অর ডোন্ট দিস? না, মানে এইরকম আমার কিছুই মনে হয় না। আমার আগামী মানে যে সময় আমি শুরু করেছি কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট ক্রিয়েশন, সেই সময়ে আমার যেরকম মনে হতো, যেটা মনে হতো এটা জাস্ট একটা ক্রিয়েটিভ আউটলেট, এখন আমার সেটাই মনে হয়। আর আমার এটা নিয়ে কখনো রিগ্রেটও থাকবে না যদি কন্টেন্ট রাইটিং আমি আর কোনোদিনও করতে নাও পারি। আমার কোনো রিগ্রেট থাকবে না। তবে হ্যাঁ, হয়তো এই ফর্মে পারবো না, অন্য কোনো ফর্মে করব, এটাই হচ্ছে মানে বিষয়। তাই সেইভাবে কোনো অ্যাডভাইস বা কিছু নেই, ওই ধরনের কোনো নেগেটিভ কিছু। তাহলে একটা প্রশ্ন করি, হ্যাঁ, সে না হোক, কিন্তু আমি বলছি সে কাল থেকে কোনো কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেল, হ্যাঁ, হোয়াট উইল ডু? ছবি বেচে খাবো। ছবি আঁকি তো, ছবি বেচে খাবো। হ্যাঁ, আমি বলতে চাইছি যে কন্টেন্ট রাইটিংটাই তুমি বললে না যে আমি অন্য কিছু অন্য ফর্মে করব, হ্যাঁ, সেই ফর্মটা তাহলে কি হতে পারে? ইন্টারনেট বন্ধ হয়ে গেল, তাহলে সেই ফর্মটা কি হতে পারে? ইন্টারনেট বন্ধ হয়ে গেলে যদি আমার মনে হয় যে আমি কিছু লিখবো, আমি নাটক লিখবো, আমি স্ক্রিপ্ট লিখবো, চেষ্টা করবো স্ক্রিপ্ট লেখা না। আমি যে ধরনের স্ক্রিপ্ট লিখি আর সিনেমা বা শর্ট ফিল্মের জন্য যে স্ক্রিপ্টগুলো তৈরি হয়, দুটো অনেকটাই আলাদা। মানে সেটাতে আবার আমাকে অনেক গ্রামার ফলো করতে হবে, শিখতে হবে অনেক কিছু। এখনো শিখছি আমি, সেটা করব। নাটক লিখবো, আমি তো ছোটবেলা থেকে নাটক লিখতাম। মানে ইভেন আমার লেখা নাটক স্কুলেও পারফর্ম করেছি আমরা বন্ধুরা মিলে 2-3 বার। ফলে আমার কোনো অসুবিধা হবে না। তাহলে তুমি বলছো যারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করছেন বা লেখালেখিটা করছেন, সে অন্য ফিল্ডেও কিন্তু সফল হতে পারে যদি তোমার মনে হয় যে আমি একটা সিনেমা স্ক্রিপ্ট লিখবো। অফকোর্স এই ধরনের হতে পারে। চিন্তা ভাবনা আছে? খুব মানে যদি সত্যি কথা বলতে হয়, না মানে খুব ইমিডিয়েট সেভাবে কোনো চিন্তা ভাবনা নেই। কারণ সিনেমা স্ক্রিপ্ট লেখা বিষয়টা আমার কাছে এখনো খুব মানে ভীষণই প্রিমিটিভ। এটা আমি সেভাবে পারবো বলে আমার এখনো মনে হয় না। হয়তো আগামী দিনে চেষ্টা করব, চেষ্টা করলে আশা করছি হবে। কারণ আমি চেষ্টা করলে দেখেছি যে অনেক কিছু করা যায়। চেষ্টাটা যদি বজায় রাখে। যখন সিনেমা স্ক্রিপ্ট লিখবে মনে রাখবে সঞ্জয় দা, রাজস্বী বলে দুজন ছিল, দুজনকে দুটো রোল দিও। আমার মনে হয় না আমার প্রয়োজন হবে তোমাদের। দুটো খুব ভাইটাল প্রশ্ন আছে, তমনাশ মুখার্জি করেছেন। কন্টেন্ট ক্রিয়েটররা অনেক সময় মিডিয়ার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা কি ঠিক? তমনাশ মুখার্জি, হ্যাঁ, ওটা কেন লিখেছে সেটা আমি জানি। কারণ আমি বেশ কিছু প্রিমিয়ারে গেছি। তমনাশ আমার বন্ধুস্থানীয়, ও সাংবাদিকতায় রয়েছে। আমি বহু প্রিমিয়ার্সে গেছি ব্লগের জন্যে, যেখানে আমাকে ডাকা হয়েছে। সেখানে তমনাশ আমার ভিডিওতে এসেছে, মানে মানে আমার ফ্রেমের মধ্যে ও এসেছে, এবং ওকে নিয়ে আমি কিছু না কিছু আমি বলেছি বা লিখেছি। হ্যাঁ, তো সেটা নিয়ে মানে সেটাই ও লিখতে চেয়েছে আর কি, যে ওরা কি বাধা, মানে আমি কি বাধা হয়ে দাঁড়াচ্ছি নাকি, এটাই তো লিখতে চেয়েছো। হ্যাঁ, হতে পারে, মানে ওর জন্য হয়তো বাধা, সেই কারণে তো আমি ভিডিওতে রাখতে চাই না। ওই জোর করে ঢোকে কিন্তু আচ্ছা, বেশ। ওর আরেকটা প্রশ্ন হচ্ছে, ক্রিয়েটাররা কোনো তথ্য মিডিয়ার থেকে আগে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এটা কি খুব স্বাস্থ্যকর? আমার ক্ষেত্রে তো হয় না। ফলে এটা কিন্তু আমি মানে আই এম নট দ্যাট অ্যাওয়্যার অফ দিস।
আমি তো এটা জানি না, হয়তো হতে পারে। কোথাও Maybe. ক্রিয়েটাররা তাদের কন্টেন্ট তৈরির জন্য হুম। সীমারেখাটাকে ভেঙে দিচ্ছে। ধরো কলকাতায় একটি বহুতলে আগুন লেগেছে, হুম। সবাই সেখানে রেস্কিউয়ের জন্য আছে, হুম। যা যা প্রশাসনের তরফ থেকে। সেখানে একজন ভদ্রলোক হঠাৎ করে দেখা গেল তার ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি ভিডিও করছেন। হ্যাঁ, এবার দমকল যাচ্ছে সবাই দৌড়চ্ছে। কোথাও এই ধরনের যে মানুষজন রয়েছে তাদের হয়তো প্রচুর ভিউজ, তাদেরও হয়তো একটা ফ্যান ফলোইং তৈরি হয়ে গেছে, তারাও হয়তো সেখান থেকে একটা আর্নিং করছেন। কোথাও সেইটা একটা বুমেরাং করছে। কিসের বুমেরাং? মানে তারা, ওটাও তো একটা মানে সোশ্যাল মিডিয়া ইজ অলসো মিডিয়া। সেটা প্রিন্ট মিডিয়া বা নিউজ মিডিয়া নাও হতে পারে। তারও তো একটা দায়িত্ব আছে। যেমন একটা সাংবাদিক হাতে বুম নিয়ে যখন যাচ্ছেন, তার একটা দায়িত্ব আছে। তাহলে আগে যান উনি, একটু আগেই যান। আমি বলবো আগেই যান, আর কিছু করার নেই। কারণ এখানে আমি তো মানে যদি মানে আমি যদি আটকানো নিজেকে যাবে না। ধরি, আটকানো যাবে না। এটা আমি কি করে আটকাবো ওটা, বা কেউ কি করে আটকাবে? তাহলে এই কচ্ছপ আর খরগোশের দৌড়ে জিতবেটাকে? অভিযোগ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আগে পৌঁছচ্ছেন, হ্যাঁ, আর তুমি একজন কন্টেন্ট রাইটার, সফল কন্টেন্ট রাইটার হয়ে তুমি বলছো ওরা আগে যান, শেষ পর্যন্ত কে জিতবে? যদি এখানে মিডিয়া মানে নিউজ মিডিয়া যদি কচ্ছপ হয়, আর যদি জেনারেল পাবলিক যদি খরগোশ হয়, তাহলে বলবো যে মানে কচ্ছপকে আরেকটু জোরে হাঁটা প্র্যাকটিস করতে হবে, আরেকটু জোরে দৌড়তে হবে, আরেকটু আগে গিয়ে পৌঁছতে হবে। বেশ, আচ্ছা, একটা টেকনিক্যাল টার্ম আমি একদম জানি না, শুধু আজকের অনুষ্ঠানের জন্য নিজেকে এতে করেছি। SEO এটা কি? এসইও আমিও প্রথমবার শুনছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বেশ, তাহলে আমরা what is সেটাতে- this? মানে এটা আমরা হ্যাঁ হ্যাঁ, মানে এটা ফুল ফর্মটা কি? আমিও পুরোটা জানি না, আমি একদম SEO আমি শুনিনি কখনো। ওকে, আমরা এরকম একটা জায়গায় যদি ভাবি যে কোনো একটা কন্টেন্টের ক্ষেত্রে এমন কি কখনো অবস্থা আছে যেখানে একটা হেডলাইন, যেটা তোমাকে ভীষণভাবে ভেতর থেকে প্রম্পট করছে যে এই হেডলাইনটা লেখার জন্য, কিন্তু লিখলে বিতর্ক হতে পারে, আবার না লিখেও পারছো না? যেটা বলে পেটে পড়ে গুড় করছে। হ্যাঁ, এরকম তো হয়, যেটা আমি প্রিভিয়াসলিও বললাম যে অনেক লাইনস আমার মাথায় আসে, সেগুলো আমি লিখিও, কিন্তু পরের দিন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভারটা দেওয়ার সময় কিন্তু আমার মনে হচ্ছে না, এটা মানে এটা বলা যাবে না, এটা এটা আমার Control ভিডিওর মধ্যে। হ্যাঁ, ওইখানটা ওই একটা কথা আছে না, কন্ট্রোল উদয় কন্ট্রোল, তো ওই রকম নিজেকে একটুখানি ওই কন্ট্রোল জায়গায় নিয়ে চলে আসতে হয়। মানে ওখানটা ওই লাইনটা যায় না, ওটার মতো করে কোনো একটা লাইন আমি লিখলাম, সেটা হয়তো দিলাম। বাট হ্যাঁ, অনেক লাইনস আছে আমি দিতে পারি না, লেখা যায় না, এখনকার সময় দাঁড়িয়ে তো লেখা যায় না। আগামী দিনে হয়তো এটা আরো বাড়তেও পারে, অনেক লাইনস আমি লিখবো যেটা আমি কখনো আসবেই না মানুষের সামনে, সেটা হতে পারে, এবং সেই দিন খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আমি এখানে একটা প্রশ্ন রাখবো, হ্যাঁ। একজন ভালো আছেন তার কথাটাকে শুনি। ভেরি সরি, কেন বলতে পারছি না, কিন্তু 22488085 আমাদের ফোনগুলো রেজিস্টার করছে না। আমরা বন্ধুদের অনুরোধ করবো, সেক্ষেত্রে আপনারা 9903059992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করুন, তাহলে আমাদের প্রশ্নগুলোকে আমরা নিয়ে আসতে পারি। আমার মধ্যে সম্ভবত কোনো জ্যামান লাগানো আছে, বা আমাকে ভয় পাচ্ছে। না না, সেখানে হতে পারে যে ব্যাপারটা। কিন্তু একটা কথা বলে, তুমি এই কথাটা কেন এত সিরিয়াসলি বললে যে সামনে এরকম একটা দিন আসছে যখন হয়তো অনেক কিছু প্রকাশ করা যাবে না? মানে ইজ দ্যাট যে ওভারঅল সোশিও পলিটিক্যাল সিচুয়েশনস ওভার দ্য ওয়ার্ল্ড এমন ভাবে চেঞ্জ করছে, হ্যাঁ, সে মানে কারণে এখন মানুষ যে কোনো কিছুতেই অফেন্ডেড হয়ে যাচ্ছে, যে কোনো কিছুতে, চাচ্ছি আমরা খুব। এনিথিং। হুম। মানে আমার ফোনটা যদি আজকে পকেট থেকে পড়ে যায়, আমার ফোনটা আজকে পকেট থেকে না, হাত থেকে পড়ে গেল, আমি দোষ দেবো কিন্তু পাশের যে মানুষটা চলে গেল, যার হাত কিন্তু আমার ফোনে লাগেও নি, তাকে দোষ দেবো। দোষ কিন্তু মাধ্যাকর্ষণের নয়, দোষটা ওই মানুষটাকে দেবো, কারণ ওকে দোষ দেয়া যায়। আর আমি অফেন্ড হয়ে গেছি ওখানে, আমি তো মাধ্যাকর্ষণকে নিয়ে তো আমি অফেন্ডেড হতে পারবো না। আর অফেন্ডেড হওয়া যায় সোশ্যাল মিডিয়ার যারা ক্রিয়েটার রয়েছে, বা যারা নোন ফেস, বা যারা একটা পাবলিক প্ল্যাটফর্মে রয়েছেন, তাদের ওপর কিন্তু ওই অফেন্ডেড হওয়াটা এখন দিনে দিনে বাড়ছে, এবং আগামী দিনে আরো বাড়বে। তাই আমাদেরকে আরো মানে অনেক বেশি মানে ওভার কনসিয়াস হতে হবে যে হোয়াট আই এম প্রডিউসিং, আমি মানুষের কাছে কি প্রডিউস করছি, সেটা নিয়ে আরো কনসিয়াস হতে হবে আমাদের। এবং আগামী দিনে বাড়বে এটা আরো, আমার ধারণা। অনেক কিছু, অনেক লাইন আমি যেটা বললাম আমি লিখতে পারবো না বা বলতে পারবো না,
আমরা অনেক সময়ই ফেসবুক বা বিভিন্ন এ ধরনের মিডিয়াতে বেশ কিছু লেখা, বেশ কিছু এরকম কন্টেন্ট, ভ্লগ এগুলো দেখি, যেগুলো নিচে লেখা রয়েছে প্রফেশনালি স্পন্সর্ড। ঠিক, তো কোনো রকম ভাবে নিজের লেখাকে আরো অপটিমাইজ করা, যাতে আরো বেশি লোক দেখতে পারে, শুনতে পারে, সেটা কি খুব এসেনশিয়াল? এবং এটা তো অনেক প্রফেশনালি করে থাকেন, যে তার নিজের যে পারফরমেন্সটাকে, সেই পারফরমেন্সটাকে একটু পৌঁছে দেওয়ার জন্য অনেক সময় হয় না যে তারা কিছু এজেন্ট বা কোনো মিডিয়াকে ডিপেন্ড করেন। তাহলে অ্যাড এক্ষেত্রে- দেওয়ার জন্য, হ্যাঁ, এখানে অ্যাডভার্টাইজমেন্ট। শুধু অ্যাড নয়, আমি বলছি ব্যাপারটাকে প্রফেশনালি একটু স্পন্সর করে দেওয়া, Reinforce রেইনফোর্স করে দেওয়া। হ্যাঁ, মানে এটা তো আমরা যারা এই জায়গাটায় রয়েছি, হুম। ফিল্ডে রয়েছি, আমাদের কাছে কিন্তু এই অ্যাডের জন্য বা এই রেইনফোর্সমেন্টের জন্য কিন্তু অনেক রকম অফার্স আসে। আচ্ছা, এবং সেটা, হ্যাঁ, আমার যদি মনে হয় ওটা আমার টার্মের মধ্যে যাচ্ছে, আমি অ্যাকসেপ্ট করলাম যে কোনো একটা বিজনেসকে যদি আমি একটু এলিভেট করতে পারি, হ্যাঁ, অবশ্যই তার বদলে আমি একটা অর্থ নিচ্ছি, কারণ আমাকে সেই কন্টেন্টটা বানাতেও হচ্ছে, তার একটা টাইম লাগছে। তো সেই জন্য আমি একটা অর্থের বিনিময়ে আমি তাকে স্পন্সর মানে এলিভেট করে দিলাম তার ব্র্যান্ডটাকে বা তার বিজনেসটাকে। সেটা তো হচ্ছে এখন, এবং এটা আগামী দিনে আরো বাড়বে, ভালোভাবেই হবে এটা। বেশ। আমাদের মো- সাথে ফোন আছে, হুম। দেখা যাক কোন বন্ধু আছে। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি সৈয়দ শামসুল বলছি। শ্রীতমেরই বন্ধু। ও আচ্ছা। চিনবে, ওকে জিজ্ঞেস করো। শ্রীতমের কেমন বন্ধু? কেমন বলতো বলতে, মানে আমি তো ভালো বন্ধু মনে করি, ও জানি না কেমন বন্ধু মানে আমি আপনি content creator একজন। মানে এটা কি বিটকেল বন্ধু? হ্যাঁ, বিটকেল বন্ধু হতে পারে। আচ্ছা, বেশ। এই যে আপনাদের বন্ধুত্ব, না, ও হঠাৎ এই মানে বন্ধুত্ব যাই হোক, হ্যাঁ। এই কন্টেন্ট ক্রিয়েটিং এর থেকে বন্ধুত্ব, না আগে থেকে বন্ধুত্ব ছিল? আগে থেকেই বন্ধুত্ব ছিল, মানে আমি তো শ্রীতমের একটু আগে থেকে করি, আমিও সিনিয়র। শ্রীতমের যে আর্ট স্কুল, যেখানে ও আঁকা শেখায়, সেখানে একটা প্রত্যেক বছর খুব ভালো একটা মানে অ্যানুয়াল ফাংশন হয়। তো ওখানে আমাকে স্ট্যান্ড আপ কমেডি করতে ডাকে, আর তার আগেই পরিচয় হয়ে গেছিল। তো আমি জানতাম না যে শ্রীতম অ্যাকচুয়ালি মানে হলদিয়ারই ছেলে। আমি ওর আঁকা দেখেছি, কিন্তু ও যে হলদিয়ার, মানে আমার বিশ্বাস ছিল না, কারণ আমি ভেবেছি হলদিয়াতে আমার মতো ট্যালেন্টেড একজনই আছে, তো দুজন আমি বুঝতে পারিনি। তো তখন শ্রীতমের সাথে পরিচয় হলো, তারপরে তো শ্রীতম কন্টেন্ট ক্রিয়েট করছে, আর তখন থেকে তো পরিচয়। তা আপনার এই যে আপনার নিজস্ব যে একটা ভঙ্গিমাতে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, হুম। সেখান থেকে আমাদের শ্রোতারা হঠাৎ করে শুনতে শুনতে যখন আপনাকে পেয়ে গেল, আপনার জার্নিটা একটু আমাদের বলুন, কিভাবে আপনি শুরু করলেন? আমি আমি প্রথমে ভেবেছিলাম স্ট্যান্ড আপ কমেডি করবো, মানে কন্টেন্ট ক্রিয়েট করে আমি যেভাবে ভিডিও বানিয়ে আমি ইউটিউবে দিই বা ইনস্টাগ্রামে দিই, আমি ওরকম ভাবিনি প্রথমে। তো আমি স্ট্যান্ড আপের জন্য স্ক্রিপ্ট লিখছিলাম, আমি লাইভ পারফর্ম করব, এইভাবে আমি রেডি হচ্ছিলাম। কিন্তু তখন প্যান্ডেমিক স্টার্ট হয়ে যায়, তো পারফর্ম করার সেরকম কোনো সুযোগ ছিল না। তো তারপরে আমি ভাবলাম যে স্ক্রিপ্ট গুলো লিখেছি, তো বাড়িতেই বসেছিলাম, যেরকম সবাই কিছু না কিছু ট্যালেন্ট দেখাতে চাইছিল। তো আমি সেইভাবেই আমি কন্টেন্ট ক্রিয়েট করে আমি ইউটিউবে আপলোড করা স্টার্ট করি। দেখলাম অ্যাপ্রিসিয়েশন আসছে, প্রথমে ভিউজ আসেনি, বাট যতগুলো কমেন্ট আসতো অ্যাপ্রিসিয়েট করতো সবাই। তো তারপর থেকে ওটা কন্টিনিউ করি, আর এখনো মাঝে মাঝে স্ট্যান্ড আপ কমেডি আমি করি, শো করি। আমরা যদি কন্টেন্ট রাইটিং এর প্রশ্নে যাই, ঠিক আছে, আপনার এরকম মনে হয় যে ধরা যাক, যেহেতু আপনি প্রথমেই বললেন শ্রীতম আপনার ভালো একজন বন্ধু, আপনি একজন কন্টেন্ট রাইটার, শ্রীতম একজন কন্টেন্ট রাইটার, এমন একটা সাবজেক্ট তো কমন হতেই পারে, ঠিক, যেখানে আপনার মনেও কিছু এলো, শ্রীতমের মনেও কিছু এলো। ধরা যাক শ্রীতম আগে তার ব্লগটা পোস্ট করলো, ঠিক আছে, এয়ার্ড হলো, আর আপনার মাথাতে তখন ঘুরছে, আপনি ওটাকে ক্রিয়েট করছেন। আপনি কি প্রফেশনালি সেই জায়গাটাকে ছেড়ে যাবেন, বা আলাদা একটা কিছু কন্টেন্ট ফিল্মিং, যেমন ভাবে দুটো খবরের কাগজে দুজন স্পোর্টস জার্নালিস্ট একটা ইভেন্ট, একটা স্পোর্টিং ইভেন্টকে তারা ম্যাচ রিপোর্টিং করেন, ঠিক তেমন ভাবে আপনি কি আলাদা করে কিছু করবেন প্রফেশনালি? হ্যাঁ, এরকম তো হয়ই, মানে অনেকবার হয়েছে। এখন এত কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে যে পার্টিকুলার একটা কোনো একটা ফিল্ড নিয়ে, মানে যদি আমি ধরি স্কুল লাইফ নিয়ে কেউ জোক করছে, তো আমি একটা জোক ভেবেছি,
দেখলাম যে ওই জোকটা অলরেডি একজন করে দিয়েছে, তো আমি ওটাকে অ্যাভয়েড করি মানে মানুষ তো বিশ্বাস করবে না যে ওই জোকটা আমার মাথা থেকে এসছে, আমি ওটা দেখিনি, মানুষ বলবে কপি। তো আমি ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি। মানে অনেকেই করে যে, ঠিক আছে, অনেকে জিজ্ঞেসও করে আমাকে, যে অনেক কমেডিয়ান আমার বন্ধু আছে যে, আচ্ছা শোন তো, এই জোকটা তুই কি আগে কোথাও শুনেছিস? কেননা অনেক সময় এমনও হয় যে আমি একটা জোক লিখছি, জোক লিখতে লিখতে আমার একটা মাথায় দারুণ জোক এলো, এবার ওই জোকটা আমার মাথা থেকে এসছে না, আমার সাবকনসিয়াস মাইন্ডে আগে থেকে কোথাও আমি শুনেছিলাম সেটা বেরিয়ে এসছে, যেটার জন্য আমি নিজেও শিওর নয়। তাই জন্য আমাকে জিজ্ঞেস করে নিতে হয়, আচ্ছা এরকম কি জোক, মানে আমার মনে হচ্ছে আমার মাথা থেকে এসেছে, এরকম জোক কি আগেও কেউ করেছে? তো সেইভাবে আর কি, যে হ্যাঁ যদি আমি দেখি যে হ্যাঁ ওইরকম জোক হয়ে গেছে, তো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। এবার এখন এত কন্টেন্ট হয়ে গেছে, তো সবসময় দেখা সম্ভব নয় যে সবার কন্টেন্ট দেখে, যদি আমি দেখতে পাই যে হ্যাঁ এই কন্টেন্টে এরকম সেম জোক হয়ে গেছে, স্কুল লাইফ নিয়ে তো অনেকে জোক করেছে, বাট একদম সিমিলার জোক হয়ে গেছে, তো আমি তখন অ্যাভয়েড করি। না, আপনার এই বুঝতে পারছি। কন্টেন্ট গুলো কি আপনার বাস্তব জীবনের থেকে আসে? এই যে আপনার ছাত্র, বিভিন্ন ধরনের আপনার ছাত্র, তাদের কাছ থেকেও আপনি কি কন্টেন্ট গুলো পান? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই পাই। ইনফ্যাক্ট আমি লাস্টের দিকে ওই জন্যই পড়াতাম, যাতে কন্টেন্ট পাই, মানে ওরা জানে আমি পড়াতে যাচ্ছি কিন্তু আমি কন্টেন্ট নিতে যাচ্ছি। মানে এই যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের পর থেকে আপনি মাইনেটা ঠিকঠাক করে পাচ্ছেন, তাই তো? টিউশনের মাইনেটা? না দিলেও হবে। আচ্ছা, না, পাচ্ছি না। এখন আমি এই কনফিডেন্সে বলছি আমি টিউশন ছেড়ে দিয়েছি না, ওই জন্য। আচ্ছা 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 আচ্ছা। বেশ। শ্রীতম কিছু জিজ্ঞেস করবে তোমার বেস্ট ফ্রেন্ডকে? আমি জিজ্ঞেস করবো তো শ্রীতমকে? হ্যাঁ, শ্রীতমও করতে জিজ্ঞেস পারো, করতে পারে, তুমিও করতে পারো। না না, শামসিলদাই করুক, আমি এখানে ইন্টারভিউয়ার, আমি ওর থেকে শ্রীতমকে সরি, আমি ইন্টারভিউয়ার বলতে না, আমি মানে ওকে এখন অনেকদিন ধরে আমি প্রথম থেকে বলে আসছি যে ও ইউটিউবে কাজ করছে না, মানে ওই কন্টেন্ট গুলো হুম। ওগুলো ইউটিউবেও ফেম পাওয়ার মতো, বাট যেহেতু ওর একটা আলাদা প্রফেশন আছে, ওটাকে প্রথম থেকে সিরিয়াসলি নেয়নি। হুম। তো আমি ওকে জিজ্ঞেস করতে চাই ও ইউটিউবকে কবে থেকে সিরিয়াসলি নেবে, কেননা আমি ওকে অনেকদিন ধরেই বলছি। হ্যাঁ মানে এটা কিন্তু, হ্যাঁ এটা শামসিলদা আমাকে অনেকদিন ধরেই বলেছে যে তুমি ইউটিউবে দাও তোমার কন্টেন্টস গুলো, কারণ আমি ইউটিউবে দিতাম না। বললাম না, আমি খুব একটা যে বিরাট সিরিয়াস ছিলাম আমার কন্টেন্ট নিয়ে, বা এখনো যে বিরাট কিছু সিরিয়াস তা নয়। আমার ভালো লাগে, আমি লিখি, আমি সেটা মানুষের কাছে পৌঁছচ্ছি কিভাবে, না ফেসবুকের থ্রুতে। বাট হ্যাঁ, শামসিলদার যে কোয়েশ্চেনটা যে আমি কবে সিরিয়াসলি নেব ইউটিউবটা, আমি অলরেডি নেওয়া শুরু করে দিয়েছি, এবং তুমি তৈরি থাকো, ঠিক আছে? আর বেশি কিছু বলছি না। হুম। আর ধন্যবাদ শামসিল, আপনাকে পেয়ে আমার মনে হয় যে আপনারটাও, মানে আমি বোধহয় আপনারটাও খুব দেখি আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ধন্যবাদ। তাহলে আজকে আমাদের অনুষ্ঠান চলতে থাকুক, আর তুমিও শুনতে থাকো, ভালো থেকো। আর এইভাবেই কিন্তু একটা মানে বিটকেল আমাদের হিউমার যেটা তুমি দাও সেটা কিন্তু দিতে থাকো। আচ্ছা, এখন বলে রাখি, অবশ্যই, এখন thank you এখন so much. কিন্তু একটা Thank মানে ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতে চলছে হুম। পশ্চিমবঙ্গের সেরা কন্টেন্ট ক্রিয়েটর বিটকেল বাঙালি। আরে এখন কিন্তু এটা খুব ভাইরাল হচ্ছে। হ্যাঁ, এবং যে কারণে মানে আমি হ্যাঁ, আমি সত্যি, যদি আমি মন থেকে বলি, আমি ভীষণই শামসিলদার জন্য আচ্ছা, ভীষণ প্রাউড। আমাদের ফেসবুকে দেখা যাচ্ছে আমরা কিন্তু এই ব্যাপারেও হ্যান্ডশেক করবো। চলো আজকের মতো তাহলে টাটা, ভালো থেকো। টাটা। ফোনে আরেকজন বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলা যাক, দেখি কথা বলতে পারি যদি। হ্যালো না, ফেসবুকে দুটো খুব ভাইটাল প্রশ্ন এসছে। ওকে, মোহাম্মদ মাহসেনুর রহমান বলছেন, সামাজিক দৃষ্টিভঙ্গি বদলের জন্য ব্যতিক্রমী কন্টেন্ট কি অনন্য ভূমিকা পালন করতে পারে? খুব ভালো প্রশ্ন। হতেই পারে এমন একটা কন্টেন্ট যেটা আমি শুধু কন্টেন্ট বলে সেটাকে মানে এইভাবে একটা মিনিমাল জায়গায় নিয়ে চলে যাব না, একটা শর্ট ফিল্ম, ঠিক আছে? অনেক সময় হয় অনলি শর্ট ফিল্ম নয়, মানে যে কোনো ফিল্ম, সেটাও তো একটা সিনেমা, সেটাও তো একটা কন্টেন্ট। যেরকম আমি নিজের দিক থেকে বলতে পারি, আমার লাইফের কিন্তু এই যে এই চলার পথে কিন্তু খুব বড় একটা ভূমিকা নিয়েছিল একটা সিনেমা, তার নাম হচ্ছে 3 ইডিয়টস। আচ্ছা, তো সেটাও তো সামাজিক জায়গাতেই আমরা দেখেছি কেঁদেছি, সবকিছু, মানে এসেছি, ওটার মধ্যে সবই। যে ইমোশন আছে, মানে একটা মানুষের মধ্যে যে সমস্ত ইমোশনস থাকতে পারে, এবং সেই ইমোশনগুলোকে অনেক সময় হয় না যে একটা ইমোশন আমার মধ্যে রয়েছে, সেটা কোনোভাবে সেটাকে আমি ফোটাতে পারছি না, সেটার কাজ কিন্তু করেছিল 3 ইডিয়টস আমার জন্য। এবং সেই কারণে আমার মনে হয় হ্যাঁ, অবশ্যই কন্টেন্টের একটা বিরাট ভূমিকা রয়েছে সমাজকে চেঞ্জ করার জন্য। তুমি এই যে কথা বললেন যে শর্ট ফিল্ম,
হ্যাঁ শর্ট ফিল্ম তো এখনো তৈরি হচ্ছে, কিন্তু হচ্ছে। কোথাও আমার দেখতে দেখতে মনে হচ্ছে শর্ট ফিল্মটাকে একটু কন্টেন্টের এই যে ভিডিওগুলোতে ঘুরে আসছে আমাদের কাছে 3 মিনিটের 5 মিনিটের যে ছোট ছোট ভিডিও, এবং সেখানে বার্তা রাখছে, হয়তো নারী সুরক্ষা নিয়ে থাকছে বা অন্য কিছু বিষয় নিয়ে থাকছে, কোথাও এটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে বলতে টাইমের স্প্যানটা কমে যাচ্ছে, যেহেতু আমাদের অ্যাটেনশনের স্প্যানটা কমেছে, এবং তার রিজনটাও কিন্তু এই আমরা যে ছোট ছোট কন্টেন্টসগুলো কনজিউম করছি। মানে একটা রিল যদি আমি দেখা শুরু করি সারাদিনে, মানে তারপরে যে কতগুলো রিলস আমরা দেখতে থাকি, মানে তার কোনো ইয়ত্তা নেই। এবার সেই জায়গা থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, মানে এখন যেহেতু আমাদের অ্যাটেনশন স্প্যানটা কমে গেছে, তাই শর্ট ফিল্ম আরও শর্ট হয়ে যাচ্ছে। মানে যেরকম অনুগল্প, পরমানুগল্প, সেই রকম জায়গায় পৌঁছে যাচ্ছে আর কি। এরপরে বোধহয় আমরা শর্ট ফিল্ম দেখতে পাবো যাতে কোনো অডিওই থাকবে না, জাস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ডের একটা ক্লিপ থাকবে, সেটাকেও শর্ট ফিল্ম বলে কনসিডার করা হবে হয়তো আগামী দিনে। তুমি কাকিনাড়া বা ভাটপাড়াতে গেছো? যাওনি তো, কিন্তু সেখান থেকে হোয়াটসঅ্যাপ এসেছে। ওকে, আমি সংঘমিত্রা পাস ঘোষ করেছি। কাকিনাড়া ভাটপাড়া থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, প্রশ্ন করেছেন তোমার কাছে, কন্টেন্ট ক্রিয়েটারের রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে আমাদের কিছু আলোকপাত করুন। রুলস, আলোকপাত মানে টর্চ জ্বালানো না, তোমাকে বলতে হবে। হ্যাঁ, রুলস রেগুলেশন, কোনো রুলস নেই এখানে, এখানে কোনো রুলস নেই। মানে আমি যেই কন্টেন্টটা ক্রিয়েট করছি বা উনি যেই কন্টেন্টটা ক্রিয়েট করতে চাইছেন, আগে দেখে নিতে হবে যে ওনার ওই ধরনের কন্টেন্টে একটা ভালো জায়গায় কে রয়েছেন বা কে কে কাজ করছেন, তারা কি ধরনের ফরম্যাট ফলো করছেন, কি ধরনের রুল আমি বলবো না, একটা ফরম্যাট বলবো, কি ধরনের ফরম্যাটে কাজ করছেন, সেটাকে দেখে সেটাকে কিভাবে মডিফাই করা যায় বা সেটাকে ভেঙে কিভাবে বেরোনো যায়। তো এটার বাইরে আমার মনে হয় না বিরাট কিছু রুলস আর রেগুলেশনস রয়েছে। তবে হ্যাঁ, যদি এই সামাজিক দিক থেকে দেখা যায় তো রুলস অনেক কিছুই রয়েছে, যে আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, এটা আমার কাছে মানে শ্লীল, এটা অশ্লীল, এরকম তো অনেক কিছু রয়েছে। তো আমার যেটা মনে হয়, আমি যেভাবে, আমার যদি কোনো অশ্লীলতা বোঝাতে ইচ্ছে হয় যে সেটা অশ্লীল, মানে সেটা শুনতে অশ্লীল লাগবে, আমি সেটাকে ডুয়াল মিনিং এর মাধ্যমে বোঝাই। কারণ আমি ওটাকে ডিরেক্টলি বলবো না, ওটা মানুষকে বুঝে নিতে হবে। সেরকমই, মানে খুব একটা যে বিরাট কিছু রুলস রেগুলেশন রয়েছে তা নয়, একটু ফরম্যাটটাকে দেখে নিতে হয়। বন্ধু আছেন একজন, হ্যালো, ওকে, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হুম। আমার প্রশ্ন ছিল, মানে দুটো জিনিস যদি একটু কাইন্ডলি ডিসকাস করতেন তাহলে ভালো হতো। অনেক কন্টেন্ট রাইটাররা পরে দেখি স্টোরি বোর্ড আর্টিস্ট হিসেবে মেজর প্রোডাকশন হাউসের রোপটেন হন। বিশেষ করে এখন ওটিটি প্ল্যাটফর্মস এর প্রাচুর্য হওয়ার পরে আমি কোনো বিশেষ বাণিজ্যিক সংস্থার নাম নেব না বলে নাম নিচ্ছি না, কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্মেই দেখি যা আমার যে বন্ধুরা মানে অ্যাজ স্ট্রাগলার্স কন্টেন্ট রাইটিং করতো, তারা প্রাতিষ্ঠানিকভাবে এদের সঙ্গে স্টোরি বোর্ড আর্টিস্ট হিসেবে সুযোগ পেয়েছেন এবং তারপরে এপিসোড রাইটিংও করছেন নানান সিরিজে। এটা ছাড়াও ট্রেডিশনাল যে মানে কন্টেন্ট রাইটারদের আগের যে প্রাতিষ্ঠানিক জায়গাটা ছিল, অ্যাড এজেন্সিগুলো এখন অনেক মানে যারা একসময় সফল পরিচালক হয়েছেন তারা কোনো সময় কন্টেন্ট রাইটার হিসেবে শুরু করেছেন বা গ্রাফিক আর্টিস্ট হিসেবে, সেই হাউসগুলো মানে অজিলভির মতন বড় অ্যাড এজেন্সি হোক বা আমাদের এখানে রাম রায় বা ওই রকম যাদের প্রতিষ্ঠিত সংগঠন আছে, সেইগুলোতে এখন কন্টেন্ট রাইটারদের ভূমিকাটা কি আগের থেকে অনেকটা পাল্টে গেছে নাকি একই রকম আছে? আর দ্বিতীয় আরেকটা রিকোয়েস্ট আছে, সেইটা হচ্ছে এমনিতে যারা সেই কন্টেন্টের মধ্যে বিভিন্ন অ্যাসপেক্ট গুলোর উপর যারা স্পেশালাইজ করেন, যেমন ধরুন কেউ মিউজিশিয়ান যে যে ধরুন জিঙ্গল কম্পোজ করে, সেই মানে মিউজিক্যাল কন্টেন্ট ক্রিয়েট করছে, তাদের ক্ষেত্রে নিজেদের প্রেজেন্টেশনটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য যদি কিছু টিপস দেন সেইটা খুব ভালো হয়। কে বললেন, কোথা থেকে বললেন? কে বলছেন? বন্ধু আমাদের সঙ্গে কথা বললেন, খুব ভালো দুটো প্রশ্ন রেখেছেন, নামটা জানতে পারলে ভালো লাগতো না। এনিওয়ে, হ্যাঁ বলুন এই দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা যেটা ছিল স্টোরি বোর্ডিং নিয়ে, যে কন্টেন্ট রাইটাররা আগামী দিনে স্টোরি বোর্ডিং নিয়ে কাজ করছেন বা স্ক্রিপ্টিং এ যাচ্ছেন। কন্টেন্ট রাইটিং আমি যখন করছি, মানে এটা খুবই বেসিক, যেটা আমি করছি এটা খুবই বেসিক। আগামী দিনে হ্যাঁ, যেহেতু আমি ছবি আঁকি এবং সেটা প্রফেশনালি করি,
সেই কারণে আমি স্টোরি বোর্ডিংও করেছি, মানে এই নয় যে আমি স্টোরি বোর্ডিং করিনি, আমি বেশ কিছু শর্ট ফিল্মের জন্য আমি স্টোরি বোর্ডিং করেছি। এবং আগামী দিনে হ্যাঁ আমার এটা ইচ্ছে আছে, আমি যদি নিজে আমার কোনো একটা গল্প স্ক্রিপ্টের মাধ্যমে প্রকাশ করি এবং সেটা যদি তারপরে সিনেমার আকার নেবে, যদি এরকম কোনো একটা জায়গা চলে আসে, তার স্টোরি বোর্ডিং কিন্তু আমিই করব, আমি নিজেই করব। ফলে এটার উত্তর আমার কাছে হ্যাঁ, মানে সম্ভব, অবশ্যই সম্ভব। মানে কেউ যদি একজন ছবি আঁকা নাও জানেন, তার ক্ষেত্রেও সম্ভব। তিনি কোনো একজন মানুষকে তার পাশে বসাতে পারেন এবং বসিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি এই কন্টেন্টটা লিখেছি, আমার এই কন্টেন্টের আমার যে ফ্রেমসগুলো হবে সেগুলো এরকম হবে, এখানে লো অ্যাঙ্গেল হবে, এখানে আমার ড্রোন শট হবে, সেগুলো বলে তিনি নিজের মতো করে আঁকিয়ে নিতে পারেন, তারা আঁকার প্রয়োজন থাকলো না। ফলে তিনি নিজেই তো স্টোরি বোর্ডটা করছেন। আমার ক্ষেত্রে মনে হয় যে আমি এটা আগামী দিনে করবো। আর দ্বিতীয় কোয়েশ্চেনটা কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা না একটু মিস করলাম, দ্বিতীয় প্রশ্নটা অবশ্যই দ্বিতীয় প্রশ্নটা বেসিক্যালি উনি যে প্রশ্নটা করছেন যে গান নিয়ে কিছু একটা। হ্যাঁ, যে বিভিন্ন কেউ হয়তো গান করছেন, হ্যাঁ গানের উপর যে ওনার ভিডিও আমরা দেখি না যে সেতার বাজাচ্ছেন একটি ছেলে, হ্যাঁ আমরা সেটা কিন্তু দেখছি, মোহিত হয়ে দেখছি। হ্যাঁ সেই জায়গাটা থেকে জিজ্ঞেস করছেন হয়তো এই জায়গায় এই ধরনের কন্টেন্ট গুলোর ভবিষ্যৎ কি হবে? বা কন্টেন্ট, আমি প্রথমে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে অডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে। মানে সেটা যদি সেখানে যদি কোনো কথাবার্তা থাকে, অডিওটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এবং অডিওটার উপরে জোর দেওয়া উচিত। মানে কেউ একজন সেতার প্লে করছেন, ভায়োলিন বাজাচ্ছেন, তাকে ভিডিওতে আমি যেভাবে দেখছি সেটার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার ওই বাদ্যযন্ত্রের যে আওয়াজটা, সেইটা উনি কিভাবে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং তার জন্য কিন্তু একটা ভালো সেট আপ দরকার হয়, মানে প্রপারলি যদি ওই যেমন স্টুডিও হ্যাঁ স্টুডিও দরকার হয়। প্রাথমিকভাবে তো এত খরচ করা যায় না, প্রাথমিকভাবে বাড়ি থেকেই একটা ভালো মাইক কিনে করা যায়। কিন্তু যত মানে ফেম বাড়তে থাকে বা উনি ফেমাস হতে থাকেন, তত আমার মনে হয় যে সেটাকে আরেকটু প্রফেশনাল অ্যাসপেক্ট গুলো দিয়ে প্রেজেন্ট করা উচিত। মাইক হচ্ছে অমাইক হওয়া সব থেকে বড়, অমাইক হওয়া সব থেকে বড় জিনিস। বন্ধু আছেন কিন্তু জানি না কথা বলতে পারবো কিনা, ওই একই সমস্যা হচ্ছে। কোনো আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মানে তোমার বাড়ির পাশ থেকেই একজন হোয়াটসঅ্যাপ করেছেন গড়িয়া থেকে। ওকে, আচ্ছা। অরুণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ইলেকট্রিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার চাপে আজকাল কি প্রিন্ট মিডিয়া কোণঠাসা হয়ে পড়ছে? হ্যাঁ অবশ্যই। ওই আমি বললাম না যে কজন আজকে নিউজ পেপার পড়ে বা বই পড়ে আমার জানা নেই, কারণ এখন তো সবই পিডিএফ এ এসে গেছে, সবকিছুই পিডিএফ। আর আমরা তো সকালে এখন আমাদের নিউজ পেপার না পেলেও চলে, আমাদের সকালেই সমস্ত নিউজ এজেন্সির তাদের নিজেদের অ্যাপ রয়েছে, আমি সেখানে গেলাম, আজকের কি খবর আছে আমি সেখান থেকে পড়ে নিতে পারলাম। তুমি সঞ্জয় দার সাথে একটা ভিডিও করতে পারো, তার কারণ Okay. হচ্ছে উপন্যাস তো পড়ো, উপন্যাস পড়তাম, উপাধ্যায়, এখন আর পড়া হয় না। উপন্যাস উপাধ্যায় Okay. 12ই উপর দক্ষিণ 24 পরগনা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন। তাতে সঞ্জয় দা একটা প্রশ্ন করেছে, যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায়, আচ্ছা। লিখছেন আজকের আড্ডা থেকে একটা বিষয় উঠে এলো, ধরা যাক কাল থেকে ইন্টারনেট বন্ধ হয়ে গেল, হুম। তাহলে কি হবে? এটাই খুব ভালো একটা কন্টেন্ট হতে পারে বলে আমার মনে হয়। আপনারা কি বলেন? দেখো তুমি টপিক পেয়েই গেলে। ইন্টারনেট বন্ধ হয়ে গেলে ওই আমি নাটক লিখবো, সেটাকে নাটকের মাধ্যমে বলবো আমার যেটা বলার, বা আমি সিনেমার মাধ্যমে বলবো। সিনেমা তো বন্ধ হবে না, সিনেমা তো বহুদিন আগে থেকে চলে আসছে। এবার যদি সেইগুলো বন্ধ হয়ে যায় তখন দেখতে হবে অন্য কোনো নতুন কিছু বেরোচ্ছে কিনা। ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায়, মানে এটা তো ভীষণই হাইপোথেটিক্যাল একটা জিনিস, আমার মনে হয় না কোনোদিনও বন্ধ হবে। স্টিল হ্যাঁ ভাবা যেতে পারে। এটা মানে একমাত্র তখনই হতে পারে যদি কোনো ম্যাসিভ কিছু হলো আমাদের পৃথিবীতে, যেখানে কোনো এলিয়েন্স এলো যারা ইন্টারনেটটাকেই পুরো বন্ধ করে দিল, মানে সেই ক্ষেত্রে কিছু হয়তো হতে পারে, না হলে আমার তো মনে হয় না। ফলে এটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করার মতো বিষয় এখনো আসেনি। ফেসবুকে হ্যাঁ রামিজ রাজা একটা খুব ভালো প্রশ্ন করেছেন, অনেকে নিজের পেশা বা রামিজ পড়াশোনা, রাজা, হ্যাঁ রামিজ রাজা, ওকে, অনেকে নিজের পেশা বা পড়াশোনা বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছে, তাদের আদপে কোনো প্রতিভা নেই, এইসব ভাই বোনেদের জন্য কি কোনো পরামর্শ দেবেন? প্রতিভা মানে নেই, হ্যাঁ আপনি কোয়েশ্চেনটা করেছেন, ঠিক আছে। তবে প্রতিভা আছে না নেই সেটা কিন্তু আমরা বিচার করতে পারবো না ওইভাবে, যে কার মধ্যে প্রতিভা আছে বা নেই। সেটা ও নিজেই দেখতে পাবে যে বানাচ্ছে কন্টেন্টটা। ওর যদি প্রতিভা নেই তাহলে ও একটা সময়ের পরে ও আর রেলেভেন্ট থাকবে না, যদি প্রতিভা না থাকে। আর যদি প্রতিভা থাকে তাহলে
সে সেটাকে নিয়ে কাজ করে যাবে, যে জিনিসটা করছে সেটা নিয়ে কাজ করে যাবে। আমার মনে হয় যে সেটা ও নিজেই বুঝে যাবে, সেটার জন্য অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই। মানে আমার তো মনে হয় যে কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই। এবার দেখো, যে প্রশ্নটা করবো সেই হ্যাঁ। প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল। সব তোমার মাইক প্রশ্ন- কিনতেও পয়সা লাগবে, তোমার লাইট কিনতেও পয়সা লাগবে, হ্যাঁ, কিন্তু এই ভিডিও টিডিও করলে মানে এটা কি একটা আমাদের বিকল্প কর্মসংস্থান হতে পারে? ভিডিও তো অবশ্যই বিকল্প কর্মসংস্থান, অবশ্যই হতে পারে। আমার জন্য তো অবশ্যই। আরে মাসের শেষে যখন টাকা থাকে না তখন হুম। ফেসবুকের যে আর্নিং আসে সেটাই আমাকে বাঁচায়। হ্যাঁ, কারণ ফেসবুকের টাকাটা মাসের শেষে ঢোকে। আচ্ছা, ঠিক আছে, তো ফলে তো এটা বিকল্প কর্মসংস্থান। তো এবার হ্যাঁ, এখানে অনেকেই যেটা মানে আমাকে ইভেন কোয়েশ্চেন করেন যে ভিডিও বানাতে প্রচুর টাকা লাগে, ইয়ে লাগে, ওই লাগে। আমার ভিডিও যদি কেউ দেখে থাকে তাহলে আমি আমার এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমার ভিডিওটা বানাতে গেলে কোনো টাকা পয়সা খুব একটা লাগে না, হাতে একটা ফোন থাকলেই হবে। একটা যদি খুব ভালো ফোনেরও কোনো প্রয়োজন নেই, হুম। একটা নর্মাল এখন 7,000 8,000 টাকার ফোন সবার কাছেই থাকে। হুম। সেইটুকু থাকলেই আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করি সেটা হয়ে যায়। বেশ। ওটা আমার আমার ফরম্যাট। এবার হ্যাঁ, অন্য অনেক জিনিস থাকে, যেরকম আমি একটা খুব ভালো ভাবে দেখাতে চাইছি, কোনো একটা কিছু প্রেজেন্ট করতে চাইছি, তখন দামি দামি জিনিস লাগে। ধীরে ধীরে যখন টাকা পয়সা বাড়বে তখন কিনতে পারে, নাহলে বেসিক কিছু জিনিস থাকে যেগুলো দিয়ে হয়ে যায় কাজ। সুরজ মন্ডল বলছেন, হুম। জব করতে করতে কি কন্টেন্ট ক্রিয়েশনকে একটা প্রফেশনাল লেভেলে পৌঁছে নিয়ে যাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আহ, সম্ভব। মানে কি, এখানে একটা জিনিস আমি বলবো, একটা রিস্ক ফ্যাক্টর তো থাকেই। And হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমি তার আগে একটা জিনিস বলে দিই, যে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটা এমন সাবজেক্ট যেখানে কিন্তু টপিকসগুলো খুব তাড়াতাড়ি বার্ন আউট হয়ে যায়। মানে আমি আজকে কন্টেন্ট বানাচ্ছি, কালকে কন্টেন্ট বানাচ্ছি, ধীরে ধীরে কি হয়, আমাদের টপিকস ফুরোতে থাকে। মানে যখন আমি 1000টা 5000টা কন্টেন্ট বানিয়ে অনেক সময় ফেললাম, নিজেকে অনেকে রিপিট করে। রিপিট করে, তখন সেখান থেকে আমি বলবো এটা একটা ইনসিকিউরিটি জায়গা থাকে, যে তখন কিন্তু হ্যাঁ, সেই সময়ের মধ্যে যদি সে একটা ভালো জায়গা তৈরি করে নিতে পারে নিজের, তাহলে ওই ইনসিকিউরিটিটা থাকে না, নাহলে একটা রিস্ক ফ্যাক্টর থাকে। এবং জব করতে করতে যে বিষয়টা, জবের মধ্যে তো একটা তাকে টাইম দিতে হচ্ছে, ফলে তাকে সেই রকম কোনো কন্টেন্ট বানাতে হবে যে দুটোতেই সমানভাবে সাইমালটেনিয়াসলি কাজ করতে পারবে, তবেই সম্ভব। আদারওয়াইজ কিন্তু খুবই কঠিন, মানে দু নৌকোয় পা রেখে চলা যেরকম কঠিন, এটাও ঠিক সেরকমই কঠিন, তবে সম্ভব। তাহলে ঠিক আছে, এখানেই একটা প্রশ্ন করি, যা হলো এমন কোনো একটা বিষয় যদি এখন তুমি বলো যেটা বেশ আজব, হ্যাঁ, অদ্ভুত কিছু একটা নিয়ে তুমি লিখেছিলে, and that has become very viral. এরকম বেশ কিছু আছে, যেরকম আমি আমাদের গড়িয়া স্টেশন নিয়ে একটা লাইন লিখেছিলাম, চূড়াকে দিল মেরা গড়িয়া চলি, এই গানটা এই স্টেশনটাকে নিয়েই লেখা। তো এটা খুব ভাইরাল হয়েছিল এই লেখাটা। তবে এরকম আরো কিছু রয়েছে, মানে আমার এক্স্যাক্টলি মনে থাকে না কি কি রয়েছে। টোটোর ফুল ফর্মটাও খুব ভাইরাল হয়েছিল সেই সময়। আহ, উম, আছে এরকম বেশ কিছু আছে, মানে হয়তো আমার এখন মনে আসছে না, বাট হ্যাঁ, রয়েছে অনেক অনেক কিছুই ভাইরাল গেছিল। বন্ধু একজন আছেন, কথা বলা যায় যদি? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়াতে সমীর দাস বলছি। বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি, আমি একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী আর কি, তবে আমি জন্মগত নয়, আমার চোখের গ্লুকোমা হয়ে আমি এই বছর 5-7 ধরে আমি বেশি ভুগছি। হ্যাঁ, প্রশ্নটা করুন এবার। কিন্তু আমি ঘরে বসে বসে আমি নিজের থেকে অনেক গান, কবিতা, অনেক কিছু মানে রচনা করি। কিন্তু আমি এগুলো কোনোটা লিখতে পারি না, যেহেতু আমি চোখে দেখি না, তো আমি লিখতে পারি না। আমি নিজে নিজেই মনে মনে আমি গান রচনা করি, মনে মনে সুর দিয়ে মনে মনেই গাই। কিন্তু আমার যেহেতু বড় ফোন নেই, আমার ছোট ফোন তো, কিছু বন্ধু বান্ধব আছে পরিচিতি, তারা হয়তো অনেক সময় আমাকে বলে যে সমীর একটা গান শোনাতো। আমি তখন তাদেরকে গানটা শোনাই, তখন আমার ভয়েসটা ওরা রেকর্ড করে নিয়ে দেখা যাচ্ছে অন্য কোনো শিল্পী আমার সেই গানটা পরিবেশন করছে, কিন্তু সেই গানটা যে আমারই রচনা করা, আমারই সুর দেওয়া, সেটা তো পাবলিক জানতে পারছে না। আর যেহেতু আমার এটা ছোট ফোন, আমি কোনো ফেসবুকে বা ইউটিউবে ছাড়তেও পারি। তা এই বিষয়ে ধরুন আমার যে প্রতিভাগুলো আছে, আমি যে আবিষ্কার করেছি আমার নিজস্ব গান, কবিতা বা আমার নিজের সুরে, এগুলো আমি কিভাবে জনপ্রকাশে আনবো, যদি একটু বলেন তাহলে একটু উপকার হয় আর কি। খুব ভাইটাল একটা প্রশ্ন। সমীর বাবু, হুম।
সৌমিকবাবু, এটা মানে সত্যি খুবই মানে আমার খুব খারাপ লাগলো যে আপনার সাথে এটা হয়েছে। তবে আগামী দিনে যদি এটাকে আপনি রুখতে চান, আমি বলবো আপনার একজন বিশ্বস্ত একজন বন্ধু বা আপনার বাড়ির কেউ, যাকে আপনি এই দায়িত্বটা দিন যে আপনার যে লেখা বা আপনার যে কোনো ধরনের আপনি যেগুলো সৃষ্টি করেছেন সেইগুলোকে পাবলিকের কাছে পৌঁছে দেওয়া, অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার মতো একজন কাউকে আপনি খুঁজুন যে ভীষণ বিশ্বস্ত এবং যাকে আপনি ভরসা করতে পারবেন, তার মাধ্যমে আপনি এইগুলো ছড়ান যে এইগুলো আপনারই লেখা। না হলে কিন্তু আগামী দিনে এই জিনিস আরো হবে আপনার সাথে, এবং সেটাকে কিন্তু মানে কেউই রুখতে পারবে না যদি আপনি এই জিনিসগুলো করেন যে আপনি যে কোনো কাউকে আপনি আপনার কন্টেন্ট দিয়ে দিচ্ছেন, আপনার লেখা দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু এই সুযোগটা কিন্তু যে কেউ নিতে পারে। ফলে আমি বলবো যে একজন বিশ্বস্ত কোনো একজন মানুষকে দিয়ে আপনি আপনার কন্টেন্টগুলোকে মানে পাবলিকের সামনে আনুন। মাত্র 8.5 মিনিট তোমাকে আর আমরা আটকে রাখতে পারবো। ঝপাঝপ 2-3টে ভাইটাল প্রশ্ন করি। ঘোস্ট রাইটিং ব্যাপারটা কি? ঘোস্ট রাইটিং আমি এক্স্যাক্টলি খুব একটা, কারণ এটা আমার ইয়ে নয়, বিষয়ের মধ্যে আসে না। আচ্ছা, একটা কথা বলি, লিখতে লিখতে নিজের ব্র্যান্ড তৈরি করা ভালো নাকি কোনো ব্র্যান্ডের জন্য লেখা ভালো? কোন দিক দিয়ে বেশি পপুলার হওয়া যায়? কোনো ব্র্যান্ডের জন্য কাজ করলে ইনিশিয়ালি তো একটা ফান্ডিং লাগে, তো সেই ফান্ডিং এর জোগাড়টা খুব তাড়াতাড়ি হয়, তারপরে নিজের ব্র্যান্ড তৈরি করা যায় লিখতে লিখতে। এবার লিখতে লিখতেও হ্যাঁ অনেক সময় ব্র্যান্ড হয়ে যায় নিজের, তবে সেটাতে সময় লাগে, সেটার জন্য কিন্তু অনেক ধৈর্য লাগে, সেই ধৈর্যটা ধরতে হবে। হয়েছে এই যে এত বন্ধু বান্ধব তোমরা মিট আপ করো, বিভিন্ন জায়গায় যাও, কোথাও মনে হচ্ছে যে যেটা হয় যে তুমি যদি সিঙ্গার হতে বা তুমি একজন পেন্টার, আরেকজন পেন্টারের এক্সিবিশন হচ্ছে, কোথাও একটা প্রতিদ্বন্দ্বিতা তো থাকেই। তো এই ক্ষেত্রে আমি মানে আমি কোনো প্রতিদ্বন্দ্বিতায় আমি কোনো বিশ্বাস করি না। আমি যদি কেউ ভেবে থাকেন যে কেউ আমার প্রতিদ্বন্দ্বী, সেও কিন্তু সে আমি নয়, আমিও কিন্তু সে নই। ফলে এই প্রতিদ্বন্দ্বিতার জায়গাটাই নেই এখানে। আমি কাউকেই ভাবি না, কাউকে মনে করি না। আমার আঁকার জগতেও তাই, ইভেন কন্টেন্ট ওয়ার্ল্ডেও তাই। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আমি নিজেকে নিজের মতো সাজিয়ে নিয়েছি। বেশ। আচ্ছা, একটা কথা চলে খুব যে ইংরেজিতে কন্টেন্ট রাইটিং করলে অনেক বেশি টাকাপত্র পাওয়া যায়, তাহলে বাংলা ভাষায় করা ঠিক অনেকটা সস্তাশ্রম? না, একেবারেই নয়। বাংলার প্রচুর অডিয়েন্স রয়েছেন এবং আমি যেভাবে কন্টেন্ট লিখি, কিছু জায়গায় কিছু ইন্টেলেকচুয়াল জিনিসপত্র থাকে, সেগুলো তারা ধরতেও পারেন। তো সেখান থেকে আমি বলবো যে প্রচুর এরকম মানুষ রয়েছেন বাংলায় যারা ভালো কন্টেন্ট কনজিউম করেন। এবং তোমার ইংলিশে যেতে হবে। বাংলার মানুষ দেখছেন তা না, হয়তো বাংলাদেশের বাঙালিও দেখছেন, হয়তো ইউরোপের বাঙালিও দেখছেন প্রচুর। হ্যাঁ, আমি যখন আমরা যেভাবে একজন এনআরআই, তিনি হয়তো জার্মানিতে কর্মসূত্রে গেছেন, তিনি সারাদিন কি করছেন সেটাই আমরা ভিডিও এখান থেকে দেখছি। দেখছি, ওটাই এক্স্যাক্টলি ওই রকমই। আমি এটা কন্টেন্ট রাইটিং এ দুটো শব্দকে মুখোমুখি বসাচ্ছি, ওকে, সেন্সরশিপ আর সেন্সেন্ট্রালাইজ করা। ব্যালেন্সিংটা কোথায় হবে? সেন্সরশিপ চাপানো হবে নাকি কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে মানুষকে আরো সেন্সেন্ট্রালাইজ করাটা ইম্পর্টেন্ট হয়ে যাবে? আমি মনে হয় না এটার উত্তর দেওয়ার মতো আমি খুব একটা মানে আমি জানি না, মানে এটার উত্তর দেওয়ার মতো আমি সেই লোকটা নই যে এটার উত্তর দিতে পারে। কারণ আমার হার্ডলি এই বললাম না 1.5 বছর হয়েছে। ফলে আমাকে আরো এইটার উত্তর দিতে গেলে আমাকে আরো মানে দেখতে হবে, আরো জানতে হবে যে সেন্সরশিপ কিভাবে কাজ করছে এখানে, এটা আমাকে দেখতে হবে। আমি এখনো এটা ফেস করিনি। তাই যদি হয় তাহলে একটা জিনিস, অনেক সময় কন্টেন্ট রাইটারদের সম্বন্ধে বলা হয় যে তারা অনেকটা কপি করে চলেন। আমি কপি শব্দটা না বলে রাজস্বী এরকম যদি বলি, অনেক সময় মনে হয় যেন একটা অ্যালগরিদম চালিত লেখা হয় না, যেভাবে কম্পিউটারে একটা অ্যালগরিদমকে দিয়ে দিলে সে যেভাবে কিছু ডেলিভার করতে থাকে সেই রকম মনে হয়। এটা কি কন্টেন্ট রাইটিং এর যে শিল্পটা, বারবার করে তুমি ক্রিয়েটিভ শব্দটা ব্যবহার করেছো অনেকবার, সেই জন্য বলছি ক্রিয়েটিভিটিটাকে কোথাও হিট করে, মার খায়? মানে মার খায় বলতে কোন সেন্স? মানে যেখানে কনসেপ্টটা একই কনসেপ্টে অনেকে ভিডিও বানিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা একটা অনেক সময় ট্রেন্ডিং থাকে যে আজকে আমি দেখলাম যে যতগুলো হয়তো 5টা ভিডিও দেখলাম একই ধরনের কনসেপ্ট, ইভেন তার হয়তো ডায়লগ গুলো একই রকম।
একই রকমের হ্যাঁ, ডায়লগ। হয়তো হ্যাঁ একজন স্বামী দোকানে গেছে, গিয়ে একটা কথা বলছে, হ্যাঁ স্ত্রী পেছন থেকে এসেছে, সে হ্যাঁ একটা কথা বলছে। সেই জিনিসটা হয়তো বিভিন্ন রিপিটেটিভ হচ্ছে হ্যাঁ, বিভিন্ন কেউ হয়তো কন্টেন্টে একজন সেম ক্রিয়েটর জিনিস। পুরুলিয়ার আর একজন ক্রিয়েটর হচ্ছে জলপাইগুড়ির, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাদের বেসিক জায়গাটা একই। এটা তো হচ্ছে, এটা তো আমি দেখতে পাচ্ছি হচ্ছে। ইভেন আমি যখন কন্টেন্ট রাইটিং শুরু করি, যখন আমি কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করি, তখন আমাকেও স্টিল এখনো কিছু কিছু লোকে বলে যে রবি গুপ্তার কপি। এটার রিজনটা হচ্ছে দুজনের ভয়েসটা ভারী। ভয়েসটা নাকি জানি না, তবে ওরা রিলেট করে নেয় যে হ্যাঁ মানে প্যাটার্নটা যেহেতু একই দেখে নেয়, তাই ওরা ভেবে নেয় যে হ্যাঁ এটা হচ্ছে এটার কপি। তা কিন্তু নয়। মানে এই ধরনের অ্যাবসার্ডিজম নিয়ে যে ব্লগস, এটা কিন্তু ইউরোপে বহুদিন আগে থেকে হয়ে আসছে, মানে এটা কিন্তু প্রথম নয়। আর ইন্ডিয়াতে তো বললাম যে অনুরাগ মাইনাস বর্মা করেছে, আরো দু একজন করেছে, আমি এক্স্যাক্টলি নাম জানি না তাদের। বাট রবি গুপ্তা ফেমাস হয়ে গেছে বলে সেটাকে নিয়ে আমার সাথে ওটাকে দিয়ে দিলাম, বলে দিলাম যে রবি গুপ্তার কপি। এগুলো তো খুব লেখাটা খুবই আমি সহজ। যেহেতু ছবি আঁকো তাই প্রসঙ্গে বলি, অ্যাবসলিউটলি কথা প্রসঙ্গে, হ্যাঁ। বরিস সপনেস্কি বলে একজন চিত্রকর জীবনের একদম শেষ পর্যায়ে এসে বিখ্যাত হয়েছিলেন, বেঁচে নেই তিনি। তার যে ছবি আঁকার বিষয়টাকেই বলা হয়েছিল অ্যাবসার্ড এক্সপ্রেশনিজম। বরিস সপনেস্কি বলে একজন, তুমি এটার জন্য ঘড়ির কাঁটা বলছে আর মাত্র 3 মিনিট তোমাকে আমরা পাবো। কন্টেন্ট রাইটিং নিয়ে এমন কোনো মিথ যেটাকে তুমি লজিক্যালি পারপাসফুলি ভাঙতে চাও? লজিক্যালি পারপাসফুলি আমি ভাঙতে চাই, সেই মিথটাকে তুমি ভাঙতে চাও, যে এটা আরেকটু ভেঙে বললে ভালো হয় এই কোয়েশ্চেনটা। মানে এমন কোনো মিথ তো কন্টেন্ট রাইটিং নিয়ে যেটা খুব চলে, কন্টেন্ট রাইটিং নিয়ে তুমি মনে করো নিজের ক্রিয়েটিভিটি থেকে মনে করো যে ইটস জাস্ট আ মিথ, ইটস নট ট্রুথ, ফলে আমি নিজে করে দেখাবো যেটা মিথ, এটার এক্সিস্টেন্স থাকার দরকার নেই। সেটার এক্সাম্পল তো আমি নিজেই। আমি কোনোদিনও ভাবিনি যে আমি কন্টেন্ট লিখবো, আমি এইভাবে বানাবো এবং সেটা এরকম ওয়াইডলি অ্যাকসেপ্টেড হবে, আমি কোনোদিনও ভাবিনি। ফলে আমি এখানে একটা জিনিস বলবো যে যদি কোনো মানুষের মধ্যে ইচ্ছে থাকে যে আমি কিছু লিখবো এবং সেটা মানুষের কাছে পৌঁছে দেব থ্রু ফেসবুক, থ্রু ইনস্টাগ্রাম অর ইউটিউব, সে করতেই পারে। মানে সেটা তো তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি, দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার। একদম সোজা কথা। আমি বলছি কোনো মিথ, আমি উদাহরণ হিসেবে একটা ব্যাপারটাকে বোঝানোর জন্য বলি, ঘড়ি কাটার প্রতি সময় নেই। সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি ভারতের ক্যাপ্টেন হওয়ার আগে অবধি আমরা জানতাম যে প্রথম দিনের ক্রিকেট ম্যাচে মোটামুটি টি অবধি ধরে খেলতে হবে, তারপর একটা 300-350 রান যদি স্কোর বোর্ডে পরের দিন দুপুর বা টি অবধি টানা যায়। সৌরভ গাঙ্গুলি প্রথম বলেছেন না প্রথম দিনই আমাকে 350 রান তুলতে হবে, তাই সে এবার ওপেন করতে যাবে। এই যে মিথটাকে ভেঙে দাও। হ্যাঁ, আমার সেই অর্থে যদি মিথ দেখা যায়, যে অনেকে বলেন না যে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, আমি ওটা বললাম যে হ্যাঁ অনেক কিছু ভেবে বলতে হয়। তবে আমি এটা দেখাতে চাই যে যে কোনো কিছু নিয়ে মজা করা যায়, কিন্তু সেই মজা আমি যে জিনিসটা নিয়ে মজা করছি সেইটা মানুষ মানে নেবেনও, অ্যাকসেপ্টও করবেন। মানে আমি যদি কোনো একটা জিনিস নিয়ে মজা করছি, এটা নিয়ে মজা করা উচিত নয়, কিন্তু একটা মানুষ যাতে বুঝতে পারেন যে ওই মজাটা করা হচ্ছে মানে সেটা কিন্তু জাস্টিফাইড, ওই মজাটা জাস্টিফাইড। আমি ওই মিথটাকে ভাঙতে চাই যে যে কোনো জিনিস নিয়ে মজা করা যায়, কিন্তু সেখানে হ্যাঁ মানে একটা কি বলবো মানে পারপাসফুলি ওইভাবে একজনকে টার্গেট না করে, কাউকে টার্গেট না করে যে করা যায়, আমি সেই মিথটাকে ভাঙতে চাই বেসিক্যালি। আমি জানি না কতটা বোঝাতে পারলাম। না না, বাট ঠিক। তুমি যে 5 নম্বরের টিকা লিখেছো একদম ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। একেবারে যাওয়ার আগে জাস্ট 45 সেকেন্ডস আমাদের সমস্ত শ্রোতা বন্ধুর জন্য, রাজর্ষি আমার জন্য কোনো টেক অ্যাওয়ে মেসেজ। টেক অ্যাওয়ে মেসেজ আমি কি দেবো আমি জানি না। আমি বলবো যে আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, এটাই আমার মেসেজ হবে। এর বেশি মেসেজ কি দেবো? সেটা তো পার্সোনালি, হ্যাঁ মানে শ্রীতম সোনা ব্যানার্জিকে, শ্রীতম সোনা সব ঠিক আছে, কিন্তু আমি বলছি টেক অ্যাওয়ে মেসেজ ফর আ নিউ কামার। আজকে যে অনুষ্ঠানটা কামার, শুধু কন্টেন্ট, ধৈর্য ধরতে হবে এবং একটুখানি বুঝে শুনে খেলতে হবে। মানে প্রথম থেকেই এসে চালিয়ে খেলবো ওটা হবে না, একটু ধরে খেলতে হবে, দেখে নিতে হবে। হ্যাঁ, ফিল্ডার্স কোথায় কোথায় আছে দেখে নিতে হবে। এটাই আমার মেসেজ। থ্যাংক ইউ শ্রীতম, থ্যাংকস আ লট। একটা চমৎকার সেশন আমরা এনজয় করলাম, চমৎকার লাইভ প্রোগ্রাম আমরাও এনজয় করলাম।